ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রংপুরের দিকে। আজ আকাশ বড় মেঘলা। মেঘলা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে তিতলি নামক রমণী। ভীষণভাবে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে, কিন্তু আফসোস তাকে ভেজার সুযোগ দেওয়া হয়নি। তার পূর্বে বাড়িতে এলো মান্নান মিয়া। তিতলি, এই তিতলি, বাইরে আয়। তিতলি বৃষ্টিতে ভেজার ইচ্ছে মাথা ঝেড়ে ফেলে দ্রুত মান্নান মিয়ার কাছে গেল। কি হয়েছে আব্বু? মান্নান মিয়া আজ প্রচুর টাকা নিয়ে এসেছেন। তার কাছে এত টাকা দেখে আঁতকে উঠে তিতলি। এতগুলো টাকা? এতগুলো কোথা থেকে পেলে তুমি আব্বু? মান্নান মিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, অতঃপর রুষ্ট কণ্ঠে বললেন, চুপ কর তুই। যা এখনই খাবার নিয়ে আয় আমার জন্য। তিতলি চমকালো। এতগুলো টাকা সে কোথা থেকে পেল? কোনো অপরাধ করে আসেনি তো? এই যে মিস্টার, কোথায় আপনি? আপনি যে বললেন আমাকে পৌঁছে দিবেন। ঈশান ফোন ধরিয়ে দিয়েছে ন্যান্সিকে। আফ্রিদ বলেছিল আজ তাকে বাবা মায়ের সাথে দেখা করবে। তাহলে লোকটা উধাও হলো কেন? আফ্রিদ ড্রাইভ করছে রিজে, তার ফেভারিট ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার ছুটে চলছে। তুই কোন সেলিব্রিটিতে তোকে পৌঁছে দিয়ে আসবো? ন্যান্সি ভুরু উঁচিয়ে শুধায়, তাহলে আপনি কোন মহামন্ত্রী যে আমাকে আটকে রাখবেন? আমি তোর জামাই, তাহলে আমি আপনার বউ। তুই আমার বাল। চুপ করুন অশ্লীল লোক। তার মানে বলছেন আমি আপনার বউ নেই, তাই তো? আপনি নিশ্চুপ থেকে কিছুক্ষণ পর বলে, তুই আমার জানকি বাচ্চা কচু। তুই খা কচু। আমি কিন্তু পালিয়ে যাব। যা তা করতে পারি। হুম। আফ্রিদ এবারও খেপে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, তুই আমার পালাবি? আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। আচানক ন্যান্সি আফ্রিদকে খেপাতে বলে উঠল, এইবার বুঝতে পেরেছি আপনি নিশ্চয় আমার সতীনের কাছে গেছেন। আফ্রিদ স্টিয়ারিং ঘুরে বলে, মানে? মানে আর কি, নিশ্চয় ওই বিড়াল বউয়ের কাছে গেছেন। উত্তেজনা মাথায় উঠে গেছে, তাই তো। তাই পরকীয়া করতে আবার বিড়ালের কাছে গেছেন বিড়ালের বাপ। আফ্রিদ এক প্রকার জোর করে বলল, অ্যাঞ্জেলিনা। ঠাস করে কলটাকে কেটে দিল ন্যান্সি। ন্যান্সি প্রচণ্ড বিরক্ত হলো। ইতিমধ্যে সে আফ্রিদের জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। সে আসেনি, তারপর ঈশান তাকে নিয়ে বেরিয়েছে। ঈশান ন্যান্সিকে সাথে গাড়িতে আছে, কিন্তু আফ্রিদ কোথায়? আম্মু, আম্মু, তন্নি। আব্বু, আব্বু। হাহাকার ফেটে পড়ল চারপাশে, কিন্তু সেই আর্তনাদ পৌঁছালো না কারো কানে। ঘর দৌড় আসবার স্মৃতি একাকার হয়ে দাউ দাউ করে আগুন গ্রাস করছে। অগ্নিশিখার লেলিহান জীব যেন নিষ্ঠুর দানব হয়ে গেছে, সব গিলে খাচ্ছে। চোখের সামনে আপনজনদের ছটপটানি, আগুনে দগ্ধ শরীরে অসহায় আত্মচিৎকার, সবই ন্যান্সির হৃদয় ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। ক্রন্দে ভারী হয়ে উঠল তার বুক। উন্মাদিনী প্রায় ছুটে যেতে চাইল সে, কিন্তু কী করে পৌঁছাবে? কিভাবে টেনে আনবে তাদের এই মৃত্যুর ভয়ের ঘর থেকে? ন্যান্সি অনুভব করলো, নেই এখানে আফ্রিদ। কোথায় গেল সে আবার? কেন এলো না সে? ন্যান্সি ভাবতে পারছে না। আবারও দৌড়ে গেল ভেতরের দিকে। আগুন নেভানো মাত্র দৌড়ে ভেতরে যেতে চাইল ন্যান্সি। ঈশান ফায়ার সার্ভিসের লোকজন আটকানোর চেষ্টা করছে। প্লিজ, প্লিজ, ছেড়ে দিন আমাকে। ঈশান বুঝানোর সহিত বলল, ম্যাম প্লিজ, ভেতরের অবস্থা খুব খারাপ, আপনি দয়া করে এখানে থাকুন। ন্যান্সি হাঁটু গেড়ে বসে পড়ল, দু হাতে মুখ চেপে কেঁদে ফেলল মেয়েটা। আফ্রিদ যদি তাকে আরেকটা আগে নিয়ে আসতো তাহলে কখনোই এমন হতো না, কখনোই না। কিন্তু আফ্রিদ কোথায়? কোথায় সে? আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে চাইল আফ্রিদকে, কিন্তু কোথাও নেই সে। এই বিপদের দিনে সে নেই তার পাশে। বলেছিল আসবে, তাহলে কোথায় এখন? ন্যান্সি দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকাচ্ছে সে। নেই তো সে। বাড়ির ডান দিকটায় বড় একটা বাঁশ গাছ। এক্ষুনি আগুন না নেভালে বোধহয় আগুন বাঁশ বাগানের দিকে ছড়িয়ে পড়তো। আধারের মধ্যে এক অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল ন্যান্সি। কে উনি? হয়তো চোখ দেখতে পায়নি ন্যান্সিকে, পুরোটা মুখটা ঢেকে রাখা। চোখে একটা চশমা পড়ানো। কে ওখানে? কে ওখানে? মেয়েলি কণ্ঠস্বরে অভিজ্ঞতা আগন্তুক হঠাৎ সুচল দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। অচেনা সেই চোখের ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত আতঙ্কের ঝিলিক। রমণী দৃঢ় পদক্ষেপে এক পা দুপা করে এগোতে লোকটা আচমকা সরে গেল পিছনে অন্ধকারের দিকে। যেন ভয়ঙ্কর কোনো সত্য ধরা পড়ে যাবে মুহূর্তে। কণ্ঠস্বর কেঁপে উঠল ন্যান্সি। দীপ্ত আহ্বানে বলল, দাঁড়াও বলছি, দাঁড়াও। বাগানের ভিতরে ছায়াঘন ভেদ করে ছুট লাগালো আগন্তুক। বাঁশবাগানের আধার যেন তাকে গিলে ফেলতে উদ্যত। তবুও ন্যান্সি থামল না। প্রচণ্ড উদ্দীপনা হাত বাড়িয়ে টেনে ধরল তার হুডি। সাথে সাথে হাত মুহূর্তে ছিঁড়ে এলোমেলো হয়ে গেল কাপড়ের অংশ। তার হাতে থাকা আংটিটা এবং সেই ছেঁড়া টুকরোটি থেকে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। শ্বাসকষ্টে কাঁপতে
থাকা নান্সি অবাক বিস্ময়ে তাকিয়ে রইল হাতে ধরা হুডির দিকে। বুকের ভিতর কেঁপে উঠল অদ্ভুত এক অনুভব। চোখ মেলে দেখল এ তো অপরিচিত নয়, এ যে অজানা নয়, বড় পরিচিত এক হুডি, যাকে একদিন খুব কাছে থেকে দেখছে সে, কিন্তু কোথায়, কবে? আর এই অদ্ভুত ঈগল পাখির মুখ আকৃতির আংটি, এটাই আগন্তুকের মনের গহীনে ভেসে উঠল এক অস্বস্তিকর চিত্র, অথচ স্পষ্ট হলো না কিছুই। হুডির ছেঁড়া অংশ, আংটিটা যেন রহস্যময় এক সাক্ষ্য হয়ে নিঃশব্দে কাঁপতে লাগলো তার আঙুলের ফাঁকে। ন্যান্সি শুকনো ঢোক গিলল। আচমকা কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠল। ম্যাম, আপনি এখানে কি করছেন? ভেতরে যে কোনো বিপদ হতে পারে, প্লিজ বেরিয়ে আসুন। ন্যান্সিকে বাগানের ভেতর থেকে বের করে নিয়ে এলো। তার মনের ভিতর প্রতিধ্বনিত অস্পষ্ট ডাক, নিশ্চয় তারা তাকে খুঁজছে, নিশ্চয় অসহায় কণ্ঠে নাম ধরে ডেকেছে তার আপনজন। অথচ সে কিছুই করতে পারল না। অসহায়তা এই নির্মম মুহূর্ত, তার চোখের জলে যেন এক মহাসমুদ্র উথলে উঠল। তবু সেই আগুন ঝলসে যাওয়া প্রিয়জনদের আর ফেরানো গেল না। সেই মুহূর্তে আগমন ঘটে আফ্রিদা হোসেন। ন্যান্সিকে অমন হন্তদন্ত পায়ে আগুনের দিকে ছুটতে দেখে বাহু টেনে আটকে ধরে। নিজেকে সামলা, কি করছিস তুই? পুড়ে যাবি তো। সব উপেক্ষা করে ভেতরে যেতে দেয় ন্যান্সি। দুহাত চেপে ধরে আফ্রিদ তাকে চিৎকার করে আওড়ালো, ছাড়ুন বলছি আমাকে, আমি যাব, আমি আমার আব্বু আম্মুর কাছে যাব, ছাড়ুন আপনি, আপনার জন্য আসতে দেরি হয়েছে। কোথায় চলে গেছিলেন? রাস্তায় ফেলে আমাকে আরেকটু আগে আসলে ওদের বাঁচাতে পারতাম। আম আব্বু, আমার পরিবার, আমি এতিম হয়ে গেছি আফ্রিদ, ওরা আমার পরিবার ছিল, আজকের পর কেউ রইল না আমার। ক্রন্দনরত রমণীরা কান্না আটকাতে পারে না আফ্রিদ। ঈশান ফায়ার সার্ভিসে কল দিয়েছে, চলে এসেছে তারা। জ্বলন্ত বাড়িটা আগুন নেভানোর চেষ্টা করছে। আফ্রিদ দু হাত শক্ত করে ধরে নান্সিকে, চুপ চুপ, কাঁদিস না, তুই কাঁদিস না। নান্সি হাউমাউ করে কেঁদে উঠল। আমার কেউ নেই, আমি এতিম হয়ে গেলাম, সব শেষ হয়ে গেল, আপনি আমাকে সব সময়ের মধ্যে নিয়ে আসেননি, সব আপনার দোষ। আফ্রিদের বুকের ভিতর কাঁপছে এই মেয়ের কান্না থেকে। নান্সি কাঁপছে। সে কাকে দেখলো? কে ছিল ওখানে? এই লোকটা তার পরিবারকে শেষ করে দিল। সেই আগুন লাগিয়েছে, শেষ করে দিছে তার পরিবারকে। ভাবতে পারছে না ন্যান্সি, মাথাটা ভন ভন করে ঘুরছে। ছেঁড়া অংশটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল ন্যান্সি। আর পারছে না চোখ মেলে তাকিয়ে থাকতে। অতঃপর শীর্ণ বদনখানি লুটিয়ে পড়ল মাটিতে। রাশিয়া, মস্কোর এক ব্যস্ত প্রান্তে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ বিল্ডিং না। বাইরে তুষার আস্তরণ, জানলার কাছে জমে থাকা কুয়াশা, আর ভেতরে ছড়িয়ে থাকা হলুদ, আর পুরোটা বিল্ডিংয়ের অন্যরকম একটা আভা দিচ্ছে। বাইরে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ড পাহারা দিতে ব্যস্ত। ভেতরে ঢুকলো প্রথমে চোখ পড়বে ড্রয়িং রুম, ছিমছাম সাজানো। একপাশে নরম সোফা, কোনায় ফায়ার প্লেসে আগুন দপদপ করে জ্বলছে। উপরে ঝাড়বাতি থেকে ঝরে পড়া আলো পুরো ঘরটাকে করে তুলছে আরামদায়ক। সেই ঘরের মাঝখানে বসে আছে একজন লোক, যার নাম মিখাইল পেট্রোভিচ নাফিকভ। চুপচাপ কফির মগ হাতে নিয়ে জানলার দিকে তাকিয়েছে। সম্পূর্ণ কফিটা শেষ করে ভিতরে চলে গেল। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আবারও ভেতরে এসে মুঠোফোনটা তুলে নিল মিস্টার মিখাইল, যে কিনা একজন মিখাইল পেট্রোভিচ নাভিকার, রাশিয়ার অন্ধকারের ইতিহাসে এক অশুভ দানব, যার চোখে ঝলসানো ধ্বংসের আগুন নিয়ে চলছে। তার কাজ হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা চিরতরে ভেঙে ফেলা। এবারও সেই কাজের জালে নিজেকে নিবন্ধ করেছে। বাড়ির নীরবতা আর চারপাশে ঘন হয়ে আসছে। জানলার বাইরে মস্কোর শীতল বাতাসে তুষার ঝরে পড়ছে। সে ধীরে ধীরে ফোনটা তুলে ধরল, হাতটা কাঁপছে না, একটু হলেও ভয় বা দ্বিধা তার মাঝে নেই। ডায়াল ঘূর্ণন করলো। তিনি এক বাংলাদেশি নাম্বারে কল দিলেন। নীরবতা ভেঙে ফোনের ছোট্ট দ্বীপ আওয়াজে চারপাশে ছড়ল। বাংলাদেশ রিসার্চ সেন্টার, হল নং 1, সন্ধ্যা 6টা। যারা বোম্বার স্পর্শ চলছে আগন্তুক, এটা দিয়ে আমরা নিজের দখলে নিব রাশিয়ার মিখাইল পেট্রোভিচ নফিকভকে। তাকে বিক্রি করবে এই যারা বোম্বা। এই বোম্বা দ্বারা শেষ করবে রাশিয়া। হ্যালো, মিখাইল পেট্রোভিচ নাকিফার স্পিকিং, হাউ আর ইউ? কল। আগন্তুক যারা বোম্বার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মিখাইল পেট্রোভিচ নাভিকভ বাঁকা হাসলো। ইউ শিওরলি নো হোয়াই আর ই কল? বাঁকা হাসলো আগন্তুক, মুখের মাস্কটা টেনে খুলে ফেলে লম্বা শ্বাস নিল। ইয়েস, আই নো।
সো ইয়েস, হোয়েন ইউ আই গেট আ চারবোম্বা। ভ্রুদয় কুঞ্চিত করে নিল আগত। রিল্যাক্স, মিখাইল পেত্রেভিস নাভিকাপ, ইউ উইল ডেফিনেটলি গেট ইট, জাস্ট এ ফিউ মোর ডেজ। মিখাইল পেত্রেভিস নাভিকাস একদম বিশ্বাস করে না এই যে কিনা এখনো পর্যন্ত সামনে আসেনি, দূর থেকে কাজ করে, আর নয়তো তার হয়ে লোক কাজ করে। এলএমবি নামক সিক্রেট লোকটা, যে বেশি দাম দিতে পারবে যারা বোম্বেকে, তাকে দেবে এই আগন্তুক। প্রশ্ন এটাই যে এটার ফর্মুলা পেতে কোথা থেকে। লাস্টবার তো যে এটা বানিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে এবং ফর্মুলা চুরি করা হয়েছে। ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ সুচলো চোখ দুটো হঠাৎ জীবন্ত আগ্নেয়গিরি হয়ে উঠল। দৃষ্টি স্থির করলো তর্জনী আঙ্গুলের দিকে। সেখানে থাকা উচিত ছিল ঈগল আংটিটা, সেই চিহ্নিত প্রতীক, কিন্তু তা নেই। মনে মনে সমগ্র বিশ্ব আজ তার রাগের কারণে থমকে গেছে। মাথার ভেতরে রাগের আগুন ঝড়ের মতো ছুটছে। নাখোশ এক অন্ধকারে কল্পনা উল্কে মেরে দিচ্ছে হৃদয়। মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে সে নিজেই হয়ে উঠবে মৃত্যুর আড়ালে থাকা অশুভ প্রাণী, এবং সেই মেয়েটাকে খুঁজে পেলে ছিন্ন ভিন্ন করে তার লালন করা ঈগল আংটিটি ছিনিয়ে নিয়ে আসবে। প্রতিটি স্বাদ যেন বিষাক্ত ধোঁয়া, প্রতিটি স্পন্দন যেন তীব্র বিদ্যুৎপাত। রাত 11টা ছুঁইছি। আফ্রিদের বুকে কেমন লেপ্টে আছে ন্যান্সি। দুহাত জড়িয়ে ধরছে আফ্রিদ তাকে। মাথায় আলতো হাত বুলাতে বুলাতে বলল, শান্ত হ তুই। তুই অশান্ত থাকলে আমার বুকে ব্যথা করে। আফ্রিদের কথা হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। আমি সব হারিয়ে ফেলছি আফ্রিদ, আমার কেউ নেই। আমি একা হয়ে গেছি আফ্রিদ, আমি এতিম হয়ে গেছি। আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। দু হাতে মুখ থেকে তুলে কান্না ভেজা মুখটা হাতের আঁচলে তুলে নিল আফ্রিদ। দেখ আমার দিকে, আমি আছি না তোর, তুই আমার, আমি তোর। হেঁচকে ওঠা শুরু হয়েছে মেয়েটার। কান্নার জন্য ঠিকঠাক কথা বলতে পারছে না। জ্ঞান ফিরছে সবে 10 মিনিট হলো। কান্নার হিড়িকের কথা আটকে আসছে। বুকে ব্যথা সব ধরে নষ্ট পুরুষের ইচ্ছে হয় সবটুকু চোখের কান্না রুক্ষ ওষ্ঠ দ্বারা চুষে নিতে। তাই করলো চোখের পাতায় ওষ্ঠ ছোঁয়ায় অ্যাফ্রিদ হাসান বড় ব্যাকুল ভঙ্গিতে আওড়ালো, কাঁদিস না তুই, তোর কান্না আমার সহ্য হয় না জানকির বাচ্চা, প্লিজ কাঁদিস না, আমার বুকে ব্যথা হয়। ন্যান্সি ব্যথিত কণ্ঠে বলল, আপনি এত লেট করলেন কেন? আপনি আমাকে কেন নিয়ে গেলেন না ওদের কাছে? আফ্রিদ আষ্টে পিষ্টে দুহাত জড়িয়ে ধরল রমণীর কবুতরি পেল বদনখানি। ইচ্ছে করছে বুকের আবরণ মুড়িয়ে নিতে থাকে, যাতে আর একটু কষ্ট অনুভব করতে পারে। মিনিট 10 পর ঘুমিয়ে পড়ল ন্যান্সি। খেয়াল নেই তার। প্রচণ্ড জ্বরে ভুগছে ন্যান্সি। কাল রাত থেকে তার জ্বর। আফ্রিদা হোসেন পাগল হয়ে উঠছে। সে পারলে তার পরাণের সব ব্যথা নিজের করে নিত। তার উত্তপ্ত নিঃশ্বাস সমস্ত উত্তাপ চুষে নিত। কিন্তু কি করে বিধাতা তাকে এতটা ক্ষমতা দেয়নি? কেন দেয়নি? যদি এতটা ক্ষমতা থাকতো তাহলে তো তার জানকীর বাচ্চা এত ভুগতো না। তুমি আমার সাথে যাবে তিতলি? নাওফলের কথা চমকে উঠল তিতলি। নাওফল সেই মানুষটাকে যাকে ভীষণ ভালোবাসে তিতলি। তার এই দুঃখ ভরা জীবনে এই মানুষটা একমাত্র আপন। ছোট থেকে তো মা নেই, আর বাবা থেকেও নয়। নয়তো নিজের মেয়েকে কেউ বিক্রি করে ফেলতে চায়। ওই যে তার বাবা এতগুলো টাকা নিয়ে এসে, ওগুলো তার মূল্য ছিল। তিতলি পালিয়ে এসেছে নওফেলের কাছে। নিশ্চয় এতক্ষণ তার বাবা তাকে খুঁজছে। আমাকে নিয়ে চলো নাফেল, আমি আর এখানে থাকতে চাই না, আব্বু আমাকে পেলে জবাই করে ফেলবে। নাফেলের হাত মুঠো ধরে তিতলি। মেয়েটা অন্তত সহজ সরল। তুমি চিন্তা করো না তিতলি, আমরা আজ রাতেই যাব। এই শহর আর কখনো পা রাখবো না। গাড়িটা আপন ছন্দে ছুটে চলছে। রংপুরের সবুজ গাছপালা, ফসলের মাঠ, গায়ের হাওয়া। সামনে শুধু ঢাকার রাস্তায় ব্যস্ততার ডাক। সন্ধ্যা 6টা ছুঁই। আকাশের সঙ্গে লেপ্টে আছে মৃদু কমলা, তার সঙ্গে পথের দুধারে জ্বলতে থাকা আলো। তিতলির চোখের পাতা বারবার নুয়ে আসছে, যেন ক্লান্তির হাওয়াটা তাকে আলতো করে জড়িয়ে ধরছে। মাথাটা ভারী লাগছে অসহ্য রকম। সবে লেবুর শরবতটা খেয়েছে, নাফেল জোর করে খাইয়ে দিচ্ছিল। ক্লান্তিতে ঢেউ মিশ্রিত কণ্ঠে বলল, নাফেল, আমার মাথাটা ভীষণ ভার লাগছে। নাফেল স্টিয়ারিং সামলাতে সামলাতে চোখের কোণে এক ঝলক তাকালো। তার কণ্ঠস্বর অদ্ভুত নরম আর অবিশ্বাসী বাণী হয়ে উঠল, তুমি ঘুমাও তিতলি,
আর একটু হলে পৌঁছে দেবে, তুমি ঘুমাও, পৌঁছালে আমি নিজেই তোমাকে ডেকে দেব। তার কথায় ভরসায় তিতলির চোখে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। গাড়ির ভিতরে নীরবতা নেমে আসলো, শুধু ইঞ্জিনের ঘূর্ণন আর জানলার বাইরে ছুটছে। মুখের উপর হঠাৎ ঠান্ডা পানির ছটা পড়তে তিতলি শিউরে উঠল। ধরপড় করে উঠতেই বুঝলো এটা তার পরিচিত কোনো জায়গা নয়। চোখ দুটো বিস্ময়িত হয়ে গেল ভয়ে। চারপাশে লালচে আলো, ঘনীভূত সস্তা সুগন্ধি আর অদ্ভুত এক ঘোরের গন্ধ, যে সে যেন নিজের দেহটাকে চিনতে পারছে না আগেভাগে। চোখের সামনে দাঁড়িয়ে আছে দুটো টলটলে লোকের চোখ, আশেপাশে আরও কয়েকজন অর্ধনগ্ন, নোংরা পোশাক মোড়া, ক্লান্ত মুখের ছাপ। তিতলির কণ্ঠে কেঁপে উঠল, আমি কোথায়? আমি এখানে কিভাবে এলাম? একটা লোক ঠোঁট বিকিয়ে বিকৃত হাসি আসলো, যেন তিতলির ভয়টাকে গিলে খাচ্ছে। লাল ঘরে এনেছি তোমাকে মামুনি। মুহূর্তে তিতলির বুকটা জমে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা যেন কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আপনারা কারা? আমাকে এখানে কেন এসেছেন? নফেল? নফেল কোথায়? এইবার আরেক লোক হো হো করে হেসে উঠল, এগিয়ে এসে তার গালে আঙুল ছুঁয়ে ঘিনে ঘিনে কণ্ঠে পড়ল, তোমার না ফেললে তো তোমাকে এখানে বিক্রি করে গেছে, টাকা নিয়ে উধাও হয়েছে, এখন তুই আমাদের মাল। তিতলি চিৎকারে লাল ঘরের বাতাস কেঁপে উঠল, না না, আপনারা মিথ্যে বলছেন, ছুবেন না আমাকে। নাওফেল কোথায়? নাওফেল? হঠাৎ প্রথম লোকটা ঝাঁপিয়ে এসে এক চড়ে তার মুখ ঘুরিয়ে দিল। তিতলির চোখে পানি আসতেই লোকটা দাঁত বের করে বলল, চুপ কর শালি, তোকে আমরা কিনে এনেছি, আজ থেকে তুই একটা পণ্য, একটা। তিতলি দমবন্ধ কান্নায় ভেঙে পড়ল। নাওফেল তাকে ঠকিয়েছে। জ্বরটা কেটে গেল ন্যান্সির, শরীরটা এখন দুর্বল, যেন ভিতর ভেতরে কোথাও ব্যথা রয়ে গেছে। ভোর হতে সে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও আফ্রিদ নেই। এইসব চক্করে ন্যান্সি ভুলে গেছে সে আংটি আর হুডি ছেঁড়ার অংশের কথা। জামা কাপড় বদলে নিয়েছে সে তো রাতে, সেগুলো কোথায়? সেই জিন্স প্যান্টে রয়েছে। আফ্রিদ গত দুদিন সে নাঞ্চের জন্য পাগলের মতো ছুটছে, খাবার খাইয়ে দিয়েছে, চোখ বুজলে কপালে হাত রেখে থেকেছে। কিন্তু আজ, আজ আফ্রিদ কোথায় গেল? আজ সকালে ব্রেকফাস্ট টেবিলও ছিল ফাঁকা, তার প্রিয় গ্রিন টিটা মগ স্পর্শহীন পড়েই ছিল সেই জায়গাতে। এই ভর সন্ধ্যাবেলা বাগানের দোলনায় চুপচাপ বসেছে নান্সি। দোলনা সামান্য দুলছে, হাওয়া যেমন তার মনকে, এলোমেলো চুলগুলো বাতাসে উড়ে গিয়ে বারবার তার গাল ছুঁয়ে যাচ্ছে। মুখটা কেমন ফ্যাকাশে, চোখ দুটো বসে গেছে জ্বরে, গত দুদিন কটকটে রাত কাটানো ক্লান্তিতে। পুরো বাগানের নীরবতা তাকে আরও নিঃসঙ্গ করে তুলছে। ন্যান্সির বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফাইনালি একটা থাকার জায়গা পেল, তাই তো? কল্পনার কটাক্ষ করা কথাগুলো কর্ণ স্পর্শ করতে উঠে দাঁড়ালো ন্যান্সি। মানে? কল্পনা তাচ্ছিল্যে হাসি টেনে বলল, এই যে তোমার পরিবার মারা গেল, এখন তো তুমি পার্মানেন্টলি এখানেই থাকবে, এই আহসান মঞ্জিলে। ন্যান্সি বুঝতে পারছে না এই মহিলার সমস্যা কোথায়। সে যত ভালো ব্যবহার করতে চায়, যেন এই মহিলা আরও বেশি পেয়ে বসে। তোমার কি মনে হয় ইলহাম, আফ্রিদ আহসান তোমাকে ভালো? মোটেও না। ন্যান্সি এবেলা রাগ লাগলো প্রচুর। কি বলতে চান আপনি? কল্পনা হেসে বলল, তুমি যদি মনে করে থাকো আফ্রিদ ভাইয়া তোমাকে ভালোবাসে, তাহলে ভুল। আফ্রিদ হোসেন তোমাদের মতো মেয়েকে জাস্ট ইউজ করে। এই যে তোমার রূপ, ব্রিটিশদের মতো দেখতে, কিছুদিন পর খায়েশ মিটে গেলে এমনি ছেড়ে দেবে। নান্সি তর্জনী আঙ্গুল তুলে কিছু বলতে গিয়ে বলল না, সত্যি তো, আফ্রিদ তো শুধু তার কাছে আসতে চায়, তাকে কাছে পেয়ে গেলে আর কি থাকে। তার মতো সাধারণ মেয়েকে সে কেন ভালোবাসবে? বুকের ভেতরে ক্রমশ ভার হয়ে আসছে ন্যান্সির, কষ্ট হচ্ছে হঠাৎ। সবাই বাড়ি ফিরছে, আফ্রিদ তার কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে। রুমে ফিরে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়েছে ন্যান্সি। আফ্রিদ উপরে স্যুট খুলে ফেললো, এখন শুধু ব্লেজার আর সফেদ রঙের শার্টটা আছে। শরীর খারাপ অ্যাঞ্জু? আফ্রিদ এগিয়ে এসে ন্যান্সির কপালে হাত চড়ে। ন্যান্সি খেপে উঠে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আফ্রিদকে। একরাশ ক্ষোভ ঠেলে বলে, ছুবেন না আপনি আমাকে, একদম কাছে আসবেন না। আফ্রিদ কপাল কুঁচকে তাকালো ন্যান্সি থেকে। কী হয়েছে তোর, এত রেগে যাচ্ছিস কেন? ন্যান্সি ক্রমশ ফুঁসছে। কল্পনা করা প্রতিটি বাক্য তার মস্তিষ্ক জুড়ে রাজ করছে। আপনি অন্তত খারাপ একটা মানুষ, খুব বাজে, সবসময় আমাকে ছোঁয়ার ধান্দা করেন। আফ্রিদ বিরক্ত হলেন ন্যান্সির কথায়। এমনিতে আজ ভীষণ ক্লান্ত, গত দুটো রাত ঘুমাতে পারেনি এই মেয়ের জন্য, পুরোটা রাত জেগেছে। কপালে আঙুল ঘষে বলল, এবারে তুই বাড়াবাড়ি করছিস, কী উল্টোপাল্টা বলছিস, মাথা ঠিক আছে? ন্যান্সি এক পর্যায়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, ঠিক নেই আমার মাথা, আমার মাথা খারাপ হয়েছে, যা বলছি সত্যি বলছি। ইউ ডোন্ট হ্যাভ টু
উইথ মি ইলহাম, ধমকে উঠল আফ্রিদ। তার সর্বাঙ্গ কেঁপে উঠালো ন্যান্সি। আফ্রিদ লাথি বসালো কাউসের উপর। পুরুষটার রাগটা মাথায় চড়ে বসলো। এই তুই কিসের বাল আমার, হ্যাঁ কিসের? আমি করতে চাইলে তো 14 গোষ্ঠী আমাকে আটকাতে পারবে না। ন্যান্সি পিছিয়ে যাচ্ছে, আফ্রিদ সমান তালে এগোচ্ছে। নীলাভ মণিঝরা রাগে আভাস, কার্নিশ লাল বেয়ে এসেছে। তুই আমাকে আটকাতে পারবি? আমি করতে চাইলে এতদিনে করতাম না। আর না তোকে টাইম দিতাম। প্রথম দিনে তুই আমার নিচে থাকতি। ন্যান্সি একই তালে চেঁচে উঠল। ভদ্রভাবে কথা বলুন। আপনার মতো মানুষ এগুলো ছাড়া আর কী পারেন? আফ্রিদ তাচ্ছিল্য হাসি টেনে বলল, অ্যাকচুয়ালি ইউ আর রাইট। আমার আমার এটাই করা উচিত। চল করি। আমি দেখব তুই আমাকে কিভাবে আটকাস। ন্যান্সি চমকালো। আফ্রিদ তার কালো রঙের ব্লেজারটা টেনে খুলল। ন্যান্সি কাঁপা গলায় বলে, দেখুন আফ্রিদ, খুব খারাপ হয়ে যাচ্ছে। আফ্রিদ শার্টের বোতাম হাত চালায়। প্রথমে দুটো বোতাম খুলতে খুলতে বলে, আটকে দেখা। আমি তোর সাথে করব। আটকে দেখা। তোর মাথার মধ্যে যেহেতু ঢুকে গেছে আমি করতে চাই, তাই এখন করব। আফ্রিদ ক্রমশ এগোতে খেতে নান্সি ভয় পেল। কণ্ঠস্বর ভেঙে আসছে তার। আমি ভয় পাচ্ছি, প্লিজ। আফ্রিদ কটমট করে বলল, শালি, আমার ভালো আচরণ তো সহ্য হয় না, তাই না? তোরে তো আমি। আফ্রিদ হাত তুলতেই ভয়ে সেদিয়ে গেল নান্সি। আঁখি পড়ল বুঝে আসে মেয়েটা। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। নান্সির জ্বরের মাথায় আস্তে মস্তিষ্কে জ্বলে ওঠা রাগের স্প্রিং নিভে গেল। সে তাই ভর করলো চিন্তা নামক বস্তু। দৃষ্টি শিথিল হয়ে গেল। আফ্রিদ স্থির হয়। চট জলদি গাল স্পর্শ করে ন্যান্সি। হে, আই অ্যাম সরি। আই অ্যাম সরি পরাণ। ন্যান্সি ধাক্কা দিয়ে সরিয়ে দিল আফ্রিদকে। দূরে থাকুন, প্রয়োজন নেই আপনার সরি। ন্যান্সি চলে যেতে চায়। আফ্রিদ বাহু টেনে ধরে, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কাঁদিস না তুই, প্লিজ কাঁদিস না। আই অ্যাম সরি। এই দেখ কান ধরছি। হবে না, প্লিজ রাগ করিস না। ন্যান্সি জোরাজুরি করে নিজেকে ছাড়াতেই আফ্রিদ ছাড়ল না। ন্যান্সিকে সহ কাউচের উপর বসে পড়ল। ন্যান্সি তখনও পিঠ দিয়ে আফ্রিদের দিকে। শান্ত হতে পারছে না কোনো মতে। শোন শোন, জান তোর রাগ হচ্ছে, মার আমাকে, কামড়ে দে প্লিজ, তবুও কাঁদিস না। শাস্তি দিতে ইচ্ছে করে দে। আই এম সরি। আমার তোকে রাগ দেখানো উচিত হয়নি। নিশ্চুপ ন্যান্সি আর জোরাজুরি করল না। আফ্রিদ সে আগের মতো জড়িয়ে আছে। অস্থির এলোমেলোভাবে বলছে, সরি জানকীর বাচ্চা, আমার ভুল হয়ে এসেছে। তুই কাঁদিস না। আমার তোকে হার্ট করা উচিত হয়নি বান্দি। তুই বল কী চাস? রাগ দেখাতে ইচ্ছে করছে? রাগ দেখা, শুধু কষ্ট পাস না প্লিজ। ন্যান্সি ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল। এই লোকটা তাকে কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। ন্যান্সি হেসে হেসে বলল, আগামী 1 সপ্তাহ আপনি আমার ধারে কাছে আসবেন না, এটাই আপনার শাস্তি। আফ্রিদ শুকনো ঢোক গিলল। এই মেয়ের নরম, তাকে কষ্ট দেওয়ার মতো ভয়ঙ্কর কাজটা মাফিয়া কিং করতে পারবে না। সব শুনল বলল, আচ্ছা। গাড়ির বনেটের উপর বসে আছে আফ্রিদ, এক হাতে সিগারেট, অন্য হাতে হুইস্কির বোতল। ঈশান বুঝতে উঠতে পারছে না কিছুক্ষণ আগে মঞ্জিলে ফিরল, তাহলে কি এমন হলো যে আবার ফিরে এলো? বস, আপনার কি হয়েছে? আফ্রিদ বড় অসহায় কণ্ঠে বলে উঠল, তোর ভাবিকে ডাক দে ঈশান। দেখ, বাসরের অভাবে আমি মারা যাচ্ছি। এই জন্মে আর বাসর হল না। সবই কপাল রে ঈশান রে। জীবনটা রসে বাসরহীন হয়ে গেল। ঈশানের পোড়া ঠোঁটজোড়া আলাদা হয়ে গেল। বাসরের জন্য তার বসের আত্মনাদ করছে না। এইবার তাকে কিছু করতে হবে। সবেমাত্র ক্লাব থেকে এসেছে আফ্রিদ। পুরো ক্লাব বুক করা হয়েছে তার জন্য। কিন্তু আফ্রিদের অন্য কিছুর প্রতি ইন্টারেস্ট নেই। এখানে আসার কারণ হচ্ছে শুধু ড্রিঙ্ক করা। মঞ্জিলে থাকলে রাগ দেখিয়ে ফেলবে, আর সেই রাগ সহ্য করতে পারবে না তার মাতারি। ঈশান এক কলম বেশি বুঝে, তাই তো ক্লাবের সবচেয়ে সুন্দরী 3টে রমণীকে ভেতরে ফার্স্ট ক্লাস রুমে পাঠিয়েছে। ক্লাবে আনা জানে আফ্রিদ বাসা মানে টাকার পাহাড় পাবে সে। তাই তো নতুন নিয়ে আসা মেয়েটাকে পাঠিয়েছে, যার নাম তিতলি। ক্লান্ত ভঙ্গিতে রাজকীয় সোফায় বসে আছে আফ্রিদ। সামনে সেন্টার টেবিলের উপর রাখা বোতলগুলো বিদেশি। আর আফ্রিদ হাতের উল্টো পাটে সাদা পাউডার নিল। এটা তো ন্যান্সি জানে না। অবশ্য আফ্রিদ এর সামনে কখনো নেয়নি। আফ্রিদ একটু পর পর গ্লাসে চুমুক দিচ্ছে। ঈশানের তন্মধ্যে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো 3 রমণী। তিতলি থরথর করে কাঁপছে। খুব কেঁদেছিল সে। পায়ে অবধি ধরেছে ওই নরপশুগুলো, অথচ
তাকে ছাড় দেওয়া হয়নি। আফ্রিদ ঝাপসা ঝাপসা চোখে তাকায় মেয়েগুলোর দিকে। অর্ধনগ্ন অবস্থায় তারা খুব ছোট পোশাক পরে আছে। তোমার কি মন খারাপ? ফাহমিকে থেকে দেখে কিঞ্চিত ভরকাল ন্যান্সি। মেয়েটা এখনো জেগে আছে। ন্যান্সি এই বাড়িতে এসে একজনকে পেয়েছে, সে হচ্ছে ফাহমিদা, যে সর্বক্ষণ নিজের পড়াশোনা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে ভীষণ অবাক হয় ফাহমিদা কি করে আফ্রিদের বোন হলো। না আসলে আমি। ন্যান্সিকে তোতলাতে দেখে মুচকে হাসলো ফাহমিদা, মিহিস্বরে বলল, নিশ্চয় ভাইয়া তোমাকে বিরক্ত করছে। ন্যান্সি হতাশ হলো। মনটা খারাপ তার। হুট করেই মনে হচ্ছে সে অন্যায় করে ফেলছে। আফ্রিদ তো তাকে কষ্ট দেয় না, তাহলে সে কেন কষ্ট দিচ্ছে? কথার আঘাত হচ্ছে হাতের আঘাতের চেয়েও বেশি। ফাহমিদা ন্যান্সির হাতটা মুঠোয় ধরে, তুমি জানো আমি ভেবেছিলাম আমার এই ভাই এলোমেলো ভাইয়া কখনো বিয়ে করবে না, কিন্তু দেখো ভাইয়া তোমাকে বিয়ে করে, তোমাকে ভীষণ ভালোবাসে। ন্যান্সি শুকনো হাসলো, সন্দিগ্ধ কণ্ঠে শুধল, সত্যি? ফাহমিদার চোখে আশ্বস্ত করে বলল, তুমি শুধু একবার মুচকি এসে তার দিকে তাকিয়ে দেখো, সে ঠিক কতটা ভালোবাসে তা এমনি বুঝতে পারবে না। নগ্ন তিন তরুণী স্থির দাঁড়িয়ে আছে লাল আলোয়। পরিশেষে এক অদ্ভুত টানটান উত্তাপ। প্রথম মেয়েটা একজন বিদেশিনী। ধীরে ধীরে অন্তত নিশ্চুপ ভঙ্গিতে এগিয়ে এলো আফ্রিদের দিকে। তার চোখে এক ধরনের কৌতূহল আর পরিবেশ মিশন। আফ্রিদ বিরক্ত ছাপ নিয়ে মুখে নিয়ে ডান দিকে মুখ ফিরিয়ে নিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এ আগ্রাসন তার একদম পছন্দ না। সিগারেট টানতে ব্যস্ত। আফ্রিদ ভাবছে, এই বোকা বউটাকে কে বলল সে তার সাথে করতে চায়? বউটা কি বুঝতে পারছে না সে তাকে ভালোবাসে? কিন্তু বিদেশিনী থামল না। কাছে গিয়ে তার খোলা শার্টের বোতাম ছুঁয়ে দেখলো, যেন চেক করে নিতে চাইছে তার সীমারেখা কতদূর। হাত নামিয়ে আনতে বিদ্যুতের মতো হাত চেপে ধরল তার হাতটি। আফ্রিদ চোখ রাঙিয়ে না বোঝালো। এক মুহূর্তে হাতটা সরিয়ে নিল। সে নির্বাক চোখের ইশারায় জানিয়ে দিল তাকে ছোঁয়া যাবে না। তবুও মেয়েটা যেন মরিয়া হয়ে উঠছে একটু স্পর্শ পাওয়ার লোভে। সেই মুহূর্তে রাগে আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আফ্রিদ ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। গতির তীব্রতায় বোঝা গেল তার কাছে এসবের এক ফোঁটা মূল্য নেই। সে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরালো, যেন পুরো দৃশ্য তার কাছে অপচয়। আফ্রিদ নৈশব্দ সিগারেটে ফুঁকে চলছে, ধোঁয়া ছাড়ছে শূন্যে। এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়েছে তিতলি, চোখ দুটো জলের দাগে ভেজা। লাজুক মেয়েটা, এদের মতো নির্লজ্জ সাহস তার নেই। এমন বিচ্ছিরি পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে গিয়ে তার বুকটা ভেঙে আসে কান্নায়। বিদ্যুৎ মেয়েটা একজন বাঙালি। বিদেশির দিকে তাকিয়ে তার চোখে তীব্র তাচ্ছিল্য, মুখে অভিব্যক্তিতে যেন বিদ্রুপ মিশাছে। তোকে নিয়ে আফ্রিদের কোনো আগ্রহ নেই। এখন দেখ আমি কি করি। এমন একটা ভাবভঙ্গি প্রকাশ করছে। বাঙালি মেয়েটা আফ্রিদের সামনে এসে দাঁড়ালো। অনায়াসে নিজের পোশাক খুলে ফেলল। পরনে শুধু ভেতরে দুটুকরো কাপড়। আফ্রিদের তবু ভাবান্ত নেই। তিতলি দু হাতে মুখ চেপে চোখ খিচে বলে, এতটা খারাপ? সে যে নারী সে খেয়াল কি তার নেই? আমার দিকে তাকাও না তুমি, দেখো তুমি একবার। জোরপূর্বক আফ্রিদের মুখটা নিজের দিকে ঘুরিয়ে আকৃষ্ট করার চেষ্টা করলো মেয়েটা। আফ্রিদ তাকালো না। তার দেহের দৃষ্টি গেল সেই পুরুষ লোভী চোখে। আফ্রিদ বিরক্তকর কণ্ঠে আওড়ালো, ডোন্ট টাচ। মেয়েগুলো কথা শুনল না। আফ্রিদকে ঘাড় বাঁকিয়ে বলল, এই তোদের কে পাঠিয়েছে? হ্যাঁ, যা বের হ সবগুলো। একদম বিরক্ত করব না, আউট। মেয়েটা থেমে সেই উল্টো নির্লজ্জের মতো হাসলো। আফ্রিদ পেছনে গিয়ে তার দু কাঁধে হাত রাখলো, আলকোচে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, লুক অ্যাট মি, আই অ্যাম মেক ইউ ফিল রিয়েলি এ গুড, আই ওয়ান্ট টু বি। মেয়েটার নরম বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো সে। দেহের টকবক রক্ত করে ফুটছে। কষি একটা থাপ্পড় বসলো তার গালে। ছিটকে গিয়ে পড়লো মেয়েটা। বিদেশি আর তিতলি দুজনে আঁতকে উঠল। আফ্রিদ মেয়েটার চুল খামচে ধরে রুষ্ট কণ্ঠে বলল, হাউ ডিয়ার ইউ টাচ মি? টাচ করলি কেন? আফ্রিদ চুল ছেড়ে লাথি দিল, মেয়েটাকে নিচে ফেলে দিল, গলা পা দিয়ে চেপে দিল। মেয়েটা ঝটপট করে উঠল দানবীয় পায়ের নিচের চাপে। মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না। আফ্রিদ যেন পাগলাটে হয়ে উঠল। এই মেয়ের সাহস কী করে হয় তাকে ছোঁয়ার? তার বউ তো তাকে ছুঁয়ে দেখেনি। এই মেয়ে হক নিয়ে টানাটানি করার সাহস কে দেয়? কি হয় সাহস?
হয় নিজের। আফ্রিদ আশেপাশে দৃষ্টি বুলায়, কিছুই যেন খুঁজে পাচ্ছে না। শেষমেশ নিজের প্যান্টের বেল্ট খুললে গলা পেঁচিয়ে ধরে মেয়েটাকে, তুই আমাকে সাহস ছুঁয়েছিস কোন সাহসে? তোকে আমি আজ কী যে করবো? আফ্রিদ উন্মাদ হয়, জুতোগুলো গুজে রাখা ছোট্ট ছুরিটা বের করে নেয়, সহসা বুক বরাবর টান দেয়। আফ্রিদ রক্তের ছিটে ফোটা মুখশ্রী জুড়ে। বিদেশি মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তিতলি বিস্ময় নয়নে তাকালো। আফ্রিদ চেঁচিয়ে উঠল, আমি আমার বউ ছাড়া কারো স্পর্শ সহ্য করতে পারি না। তোর সাহস কী করে হলো আমাকে ছাড়? আফ্রিদ কুপিয়ে কুপিয়ে হত্যা করলো সেই লোভনীয় মেয়েটিকে। আফ্রিদ উঠে দাঁড়ালো, আবারও এগিয়ে গিয়ে টেবিলের দিকে। এই মুহূর্তে কাউকে সে করেছে সে যেন তার কাছে দুধ ভাত। সিগারেটের টান দিয়ে তাকালো তিতলির দিকে। তিতলি ডুকরে কেঁদে উঠল, এই বেরো, যা বেরো, নয়তো তোকে শেষ করতে 2 মিনিট লাগবে না। তিতলি বহু কষ্টে এক ফোঁটা সাহস সঞ্চয় করে বলল, ভাইয়া আমাকে নিয়ে যাবেন এখান থেকে প্লিজ। আফ্রিদ যেন শুনেও শুনল না, ঘুরে দাঁড়ালো বেরোনোর জন্য। তিতলি দিক বিদিক না পেয়ে হামলে পড়লো তার পায়ে, পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দয়া করুন, আমি একটা মেয়ে, আপনার স্ত্রী একটা মেয়ে, আমাকে এখান থেকে বের করুন। আফ্রিদ তপ্ত নিঃশ্বাস ছিল, তুমি নিজেকে আমার পবিত্র নারীর সাথে তুলনা করা বন্ধ করো, ছাড়ো আমায়। এখানে আসার আগে ভাবা উচিত ছিল। তিতলি ডুকরে কেঁদে উঠল, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে, দয়া করুন আমাকে শুধু এখান থেকে বের করে নিয়েছেন। এই তুই কি ছাড়বি আমার পা, না হলে লাথি খাবি? তিতলি তবুও ছাড়ে না, আরও বেশি আষ্টে পৃষ্ঠে ধরল, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে বের করুন। আফ্রিদ বিরক্ত কণ্ঠে বলল, এখানে যারা আসে নিজের ইচ্ছায়, ছাড় আমাকে। তিতলি ফুঁপিয়ে কেঁদে উঠল, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে ঠকানো হয়েছে। প্লিজ ভাইয়া, চুপ, একদম ভাইয়া বলবি না। ভাইয়া থেকে ছাইয়া বানানোর ধান্দা থাকলে মাথা থেকে বেরাম। এই এই কেউ আসবে না বলে দিচ্ছি, নয়তো মার খাবে। ঈশানের কথা তোয়াক্কা না করে একটা মেয়ে এগিয়ে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। তার খিল্লি উড়িয়ে বলল, চুপ বেটা, তোমার কাজই হচ্ছে আমাদের সাথে লুতুপুতু করা। ঈশান মেয়েটাকে পাক্কা সরিয়ে দিয়ে বলল, তবা তবা, আমার না হওয়া বউ তোকে কেলানি দেবে রে লুচ্চা মহিলা, সর বলছি। রুমে অর্ধনগ্ন মেয়েটা 5টা মেয়ে রয়েছে, সকলের চোখে মুখে পড়ার লালসা। ঈশানের অন্তরাত্মা কেঁপে উঠল এই মেয়েগুলোকে দেখে। বস বস, আমার মান সম্মান এই মেয়েগুলো লুটে নেবে। ওরে আমার বালপাক না তাল গাছে, এতক্ষণে মনে পড়লো তোর ইজ্জত লুটে গেছে? তাহলে তুই কোন সাহসে ওই মেয়েগুলোকে পাঠিয়েছিস? আমার বউয়ের ধন সম্পদ লুটিয়ে দিতে? ঈশানকে 5টা মেয়ের সাথে একই রুম আটকে দিয়েছে আফ্রিদ হোসেন। ঈশান তো দুঃস্বপ্নে ভাবতে পারেনি এমন কিছু হবে। বস, আমি তো আপনার হেল্প করছিলাম, আপনি তো বাসরের জন্য মারা যাচ্ছিলেন। আফ্রিদ রাগে অঙ্গার হয়ে বলে, ওরে ড্যাশের নাতি, আমি তোরে বলেছি মেয়ে নিয়ে আয়, আনলে তো তোর ভাবিরে আনতি, শালা যা ড্যাশ। ঈশান কি সত্যি ভুল করলো? ইতিমধ্যে অশ্লীল পোশাক পরা মেয়েগুলো হামলে পড়ছে ঈশানের উপর। ঈশান এক পক্ষ চেয়েছিল, বস বস, আমার না হওয়া বউটার কথা ভেবে অন্তত বাঁচিয়ে দিন, আমি আর ভুল করবো না খোদার কসম। আফরিন মাত্রাতিরিক্ত বিরক্ত। দরজাটা খুলে দিতে ঈশান হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো। এই যাত্রায় তার ইজ্জত লুটতে লুটতে পিছিয়ে গেল। আফরিদ নাক ঘষে, প্রভাব এখনো যায়নি। আফরিদ আদেশ করে বলল, এই বাড়িটা ঠিক কর, একটা মেয়েকে রাখতে হবে। ঈশান চক্ষুদা সুচেলো হলো, ও তাহলে আপনি নতুন একজন নারী নিয়ে আলাদা থাকবেন ভাবছেন? আগে তো বলবেন। সপাটে একটা চাটি বসালো আফ্রিদের মাথায়, বলো তুই আমার ডান হাত হলি কীভাবে? তোর তো বাঁ হাত হওয়া উচিত ছিল, পাছা ধোয়ার কাজে আসতি, বুদ্ধি বলতে কিছু নেই। ঈশান নাক মুখ কুচিয়ে নিল, মনে মনে বমি বমি ঢং করলো, কিন্তু আপনি তো বললেন। আফ্রিদ চোখ রাঙায়। ঈশান আর একটাও পছন্দ করার সাহস পেল না, কিন্তু ঈশান বুঝে গেছে কাকে রাখার জন্য বাড়ির ব্যবস্থা করছে। ভোরের প্রথম আলোয় যেন আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে পৃথিবীকে জাগিয়ে তুলছে। কমলা রঙা কোমল আভা নিঃশব্দে ছড়িয়ে পড়ছে চারদিক, যেন আকাশের কোল থেকে উবে আসা এক মৃদু সোনালি হাসি। ধীরে ধীরে সকাল এগিয়ে আসছে, রাতের চাদরে সরে গিয়ে দিনের উষ্ণতা যেন নিঃশব্দে মঞ্চে উঠছে। দূরে কোথাও পাখির ডাকছে, ভেজা মাটির উপর প্রথম রোদ পড়ে ছড়িয়ে দিচ্ছে অপার্থিব সৌন্দর্য। ন্যান্সি পুরো রাত ঘুমাতে পারেনি, কেন যেন অপরাধ বোধ হচ্ছিল। সে আফ্রিদের সঙ্গে
খুব খারাপ আচরণ করছে। বাইরে গাড়ির শব্দ হতে দৌড়ে ব্যালকনিতে গেল। আফরিদ চলে এসেছে। দু দুরু বুক কাঁপে মেয়েটার। তার সরি বলা উচিত। হ্যাঁ, সাথে 1 কাপ গ্রিন টি করে আনলে নিশ্চয় খুশি হবে। ন্যান্সি চটজলদি ছুটে কিচেনে যায়। আফরিদ ধূপধাপ পা ফেলে বেডরুমে এলো। স্তব্ধ পায়ে শার্ট খুলে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যেত। ন্যান্সি এসেছে তৎক্ষণাৎ। চায়ের কাপটা রেখে শার্টটা তুলে নিল। মেলি ষষ্ঠ ইন্দ্র জানান দিচ্ছে বিশ্রী কিছু, অপ্রত্যাশিত কিছু। এই শার্টে রক্ত লেগেছে, অদ্ভুত মেয়েলি সুগন্ধ। ন্যান্সির মস্তিষ্ক তাড়াক করে জ্বলে উঠল। পকেট হাতে বেরিয়ে এলো অনাকাঙ্ক্ষিত কিছু প্যাকেট। সহসা ছু মেরে টেনে নিল আফরিদ। বেরিয়ে এসেছে ভুলবশত। সে ভুলবশত এটা ফেলে গেছে এখানে। তার সাবধান হওয়া উচিত ছিল। নিষ্পাপ একজনের বসবাস তার অন্ধকারচ্ছন্ন কক্ষে। আপনি কোথায় ছিলেন সারা রাত? মেয়েদের সাথে ছিলাম। আফ্রিদের নির্বাক কণ্ঠ জবাব শুনে ন্যান্সি স্তম্ভিত। এ কোন আফ্রিদকে দেখছি? ন্যান্সি ঘিরা বড় কণ্ঠ বলল, এতদিন মনে করতাম আপনি অসভ্য, আজকে বুঝলাম আপনি চরিত্রহীন। আফ্রিদ বাঁকা হাসল। হেসে হেসে ফুরফুরে মেজাজে বলল, রাইট, আমি ভীষণ চরিত্রহীন। সারা রাত মেয়েদের সাথে ছিলাম, তাও একজন নয়, তিনজন। ন্যান্সি হুট করে কান্না পাচ্ছে। দৃষ্টি যেটা ঝাপসা হয়ে এলো। এই অসভ্য লোকের জন্য সারা রাত অস্থির হয়েছে সে। মনে মনে অপরাধ হচ্ছিল। আফ্রিদের কাঁধ চেপে ধরে ন্যান্সি। আফ্রিদ বাঁকা চোখে তাকায় স্পর্শ করা জায়গায়। কে বলবে কিছুক্ষণ আগে এক রমণী তার কাঁধ স্পর্শ করায় তার কেটে ফেলেছে, অথচ পরাণের ক্ষেত্রে সবটাই ভিন্ন। ছি, আপনি এত নিজ। এখন কি খোলাখুলিভাবে বলবো কীভাবে তাদের সাথে শুয়েছি? ন্যান্সি ক্ষোভে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আফ্রিদকে। ঘেন্নায় গা গুলিয়েছে, দাঁতে দাঁত পিছল। ঠিক করছে, আপনাকে কাছে আসতে দেনি, চরিত্রহীন লম্পট কোথাকার। ন্যান্সি ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। আফ্রিদ ঘর কাঁপিয়ে হেসে উঠল। রেগে গেল রে, রেগে গেল। বান্দি তার ভীষণ জেলাস। আফ্রিদ দৃষ্টি গেল টেবিলে রাখা গ্রিন টিটা কাপটা। সেটা তুলে আয়েশ করে চুমুক খেল। শনিবার। ম্যাম। ন্যান্সি ফিরে তাকালো। আজ 2 দিন হতে চলল ন্যান্সি আফ্রিদের থেকে দূরত্ব বজায় রেখেছে। ঈশান বিষয়টি খুব ভালোভাবে জানে। সে মোটেও তার বসের কষ্ট সহ্য করতে পারে না। তাই তো বিশেষ কিছু আয়োজন করছে। কাল রাতে ভুল করেছে, কিন্তু আজকে ঠিক করবে। একেবারে ভাবিকে নিয়ে যাবে এবার। কেমন আছেন আপনি? ন্যান্সি ওষ্ঠপাকে মিষ্টি হাসি উপহার দিল। আমি ভালো আছি ঈশান ভাইয়া, আপনি কেমন আছেন? ঈশান মৃদু হেসে বলল, আমিও ভালো আছি। ঈশান উৎসুক করছে কিছু একটা বলার জন্য। ন্যান্সি প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তার দিকে। কিছু বলবেন আপনি ঈশান ভাইয়া? ঈশান একটা চকলেট পকেটে বের করে। আশ্চর্যের বিষয়, পকেটে কোনো নাম নেই, কোন কোম্পানি সেটাও নেই। এটা আপনার জন্য। ন্যান্সি হাত বাড়িয়ে চকলেট নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আমি তো তেমন চকলেট খাই না। মাঝে মধ্যে ইচ্ছে হলে খাই, বলতে পারেন ক্রেভিং উঠলেই। ঈশান মুচকি এসে বলল, এটা কাস্টমাইজ করে বানিয়ে এনেছি ম্যাম, শুধু আপনার জন্য। আপনি খেয়ে দেখুন, ভীষণ ভালো। ন্যান্সি ঈশানের মন রক্ষাতে চকলেট বের করে 2 পিস খেলো। আর খেতে চাইলে ঈশান তা নিয়ে নিল। আর খাবেন না, হিতে বিপরীত হবে। শেষের কথাটা বিড়বিড় করে বলল ঈশান। ন্যান্সি শুনতে পেল না। ঈশান ফুরফুরে মেজাজে বেরিয়ে গেল। আজকে তো মজা এসে যাবে। এখন ইলহাম স্বেচ্ছায় আফ্রিদের কাছে যাবে। ঈশান মিটি মিটি হাসছে। নিষিদ্ধ চকলেটে ছয় ন্যান্সির রক্তে মিশে গেছে, অথচ সে গুণাক্ষরে টের পায়নি। আচমকা সারা দেহে অদ্ভুত এক শিরশিরানি ছড়িয়ে পড়ছে। চামড়া কাঁপছে, বুকের ভিতর ঢেউ তুলছে অস্থিরতা, যেন কারো সামান্য ছোঁয়া পেলে বাঁচবে এমন মরিয়া আকাঙ্ক্ষায় ভেঙে পড়ছে সে। 2 হাত দিয়ে ঠোঁট চেপে ধরতে চোখ দুটো ভিজে এলো। ঈশান তাকে কি খাইয়েছে? কেন এমন প্রতারণা করলো সে? এখন সে কোথায় যাবে? কেমন করে বাঁচবে? মস্তিষ্কে অন্ধকার ভেদ করে একটিমাত্র নাম জ্বলে উঠল, আফ্রিদি হাসান। হঠাৎ যেন এক অদৃশ্য শক্তি ন্যান্সিকে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। তাড়াহুড়ো করে নিচে নেমে এলো নিচতলা। সেখানে সাব্বির দাঁড়িয়েছে। তার পাশে ফোনে ডুবে আছে মাহমুদা আহসান। ন্যান্সির কপাল ঘেমে ঘাম গড়িয়ে পড়ছে। নিঃশ্বাস এলোমেলো, কাপা গলায় সে প্রশ্ন ছুড়ে দিল, সাব্বির, আফ্রিদ কোথায়? সাব্বির একদম নির্বিকার ভঙ্গিতে তাকিয়েছে। আর কোথায়? অফিসে। এক মুহূর্ত দেরি না করে ন্যান্সি ছুটে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ যেন আতঙ্কের সুর তুলল। মাহমুদ আহসান ভুরু কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকালেন তার ছুটে যাওয়ার দিকে। কি আশ্চর্য! এখন কি সে অফিসে যাবে নাকি? গাড়ি নিয়ে বেরোচ্ছে ন্যান্সি। গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার। তার পিছে আসছে আরও 2টো সিট। সামনে রয়েছে একটা, সবগুলো গার্ড। এহসান গ্রুপ অব ইন্ডাস্ট্রির বাণিজ্যের বিশাল এক সাম্রাজ্য, যার শাখা ছড়িয়ে পড়ছে
বহু দেশে, বিশেষ করে স্পেনের বার্সেলোনা শহরে যেন এর সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। তবে আজ বাংলাদেশে আকাশ বিল্ডিংয়ে সর্বোচ্চ তলায় অবস্থিত কনফারেন্স রুমে আজ চলছে গুরুত্বপূর্ণ মিটিং। দেওয়ালের কাচ ঘেরা জানলা, নীল আকাশ আর ব্যস্ত নগরী পড়ে ঘরের ভেতরে পরিবেশ নিস্তব্ধ। টেবিলের একদম শীর্ষে হেড চেয়ারে বসেছে আফ্রিদি হাসান। তার উপস্থিতি নিজে এক কঠিন আদেশ, এক অঢেল নিয়ন্ত্রণ। সবার চোখ তার দিকে, যেন তার না বলা পর্যন্ত মিটিং রুমে কিচ্ছু হবে না। মিস্টার খান দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, হাসান প্লিজ লেট মি এক্সপ্লেন। আফ্রিদ কোনো কথা না বলে শুধু এক আঙ্গুল উঁচিয়ে থামিয়ে দিল। সে ইঙ্গিতে সব কিছু জমাট বড় করে দিল। আফ্রিদ ঠান্ডা স্থির স্বরে বলল, I don't care. When I say it want to happen, it's once happen. এক মুহূর্তে মিটিং রুমের সব শব্দ থেমে গেল। সবাই চুপসে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু নীরবতা বেশিক্ষণ টিকল না। আবারও আলোর ঢেউ ধীরে ধীরে ফিরে এলো, সংযত, সতর্ক, ভয়ে ভেজা। প্রত্যেকের কথায় হিসাব করছে, যে না আফ্রিদের দৃষ্টি আরেকবার তাদের উপর পড়লে সব যুক্তি ভেঙে যাবে। এদিকে অফিসে ন্যান্সি পা রাখতে থমকালো ঈশান। সে মোটেও আশা করেনি ন্যান্সি এখানে চলে যাবে। আশ্চর্য, এটা ভেবে আফ্রিদ তো একটু পরে ফিরত, তাহলে এখানে আসার কী দরকার ছিল? ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। শীতল কণ্ঠে শুধু, আফ্রিদ কোথায়? ম্যাম, আপনি এখানে কী করছেন? আপনার তো মঞ্জিলে থাকার কথা। ন্যান্সি দাঁতে দাঁত পিষে বলল, আমি আপনাকে ছাড়ব না। আমি আপনাকে কিন্তু সত্যি ছাড়ব না। ভাইয়া, আপনি ভীষণ বাজে একটা লোক ঈশান ভাইয়া। ঈশান ভোলা ফেলা চোখে তাকায় ন্যান্সির দিকে। সে সব কিছু বসের কারণে করছে। দেখে নেবেন, আমি আপনার মানচিত্র পাল্টে দিব বলে দিলাম। ঈশান থতমত খেয়ে গেল। কিন্তু ম্যাম, আমি তো আপনাদের দুজনকে কেবল কানেক্ট করার চেষ্টা করছি। এদিকে আপনি আমার মানচিত্র বদলে দেওয়ার কথা বলছেন? ন্যান্সির সর্বাঙ্গ রীতিমতো জ্বলে উঠল। সে দ্বিতীয়বারের মতো শুধায়, আফ্রিদ কোথায়? ঈশান মিটিং রুমের দিকে ইশারা করলো। পুরো অফিস রুমে হইচই পড়ে গেছে। কে ওই মেয়ে? আর মিটিং রুমের দিকে কেন যাচ্ছে? এবং ঈশান তাকে থামাচ্ছে না কেন? মিটিং রুমে কাছে এসে কাছের গ্লাস টেনে ভেতরে চড়ুই পাখি নিয়ে উঁকি দিল ন্যান্সি। আফ্রিদের আঙ্গুলের ফাঁকে গুজেছিল কালো রঙের কলমটি। চোয়ালে হেলান দিয়ে বসে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। কিন্তু ওই যে অপরূপা সুন্দরী উঁকি দিল, ব্যাস, তার শান্ত মন অশান্ত করার জন্য তার গোল গোল চোখ দুটো যথেষ্ট ছিল। অ্যাঞ্জেলিনা! সটাম হয়ে দাঁড়িয়ে গেল আফ্রিদ। তাকে দাঁড়াতে দেখে বাকিরাও দাঁড়িয়ে গেল। সকলে তাকানোর পর আফ্রিদ আদেশ করে বলল, এভরিওয়ান অ্যাজ আর ডাউন। কেউ তাকানোর সাহসটুকুও দেখালো না। অপর দিক আফ্রিদ আপাতমস্তক দেখে নিল ন্যান্সিকে। ন্যান্সি বিড়বিড় করল, আফ্রিদ। আফ্রিদ তপ্ত নিঃশ্বাস ছেড়ে তাড়া দেয় সকলকে, মিটিং ইজ ওভার। একে একে সকলে বেরিয়ে যায়। তবে কারো দুঃসাহস হলো না তাকানো মেয়েটির দিকে। মনে মনে স্প্রিয় জাগ্রত হয় এই রমণী, যার আগমনে অস্থির হয়ে ওঠে আফ্রিদ হাসান। আয় এদিকে। ন্যান্সি ঢুকলো, কেঁদে উঠল। তার কান্নার অস্তরা বাড়ে বই কমল না আফ্রিদের। এমনিতে মন আঙ্গিনার প্রশ্নরা ভিড় করছে, কেন তার অফিসে এলো, এখন আবার কাঁদছে কেন? আফ্রিদ চটজলদি এগিয়ে এলো ন্যান্সির কাছে, বাহু ধরে আগলে নেয়। কী হয়েছে বল আমাকে, কাঁদবি না একদম, বল আমাকে কী হয়েছে, বল না। ন্যান্সি বলতে পারল না। তার লজ্জায় মাথা নিচু হয়েছে। কীভাবে বলবে? আফ্রিদ আমায় কে জড়িয়ে ধরুন, আমাকে আদর করুন, আমি চাই আপনি আমার কাছে আসুন। সে নিজেই তো এতদিন ধরে তাকে দূরে রেখেছে, তাহলে আজকে নিজের প্রয়োজনে তাকে কে কাছে টানবে? আয় আয়। ন্যান্সিকে এনে হেড চেয়ারে বসিয়ে দিল। আফ্রিদ তার ঠিক সামনের ডেস্কে উঠে বসলো। আফ্রিদ হাতের আঁচলে ভেজা মুখটা তুলে নিল। কী হয়েছে জানকীর বাচ্চা, বল আমাকে, আমি ঠিক করে দিব। শরীর খারাপ করছে, মন খারাপ, বোঝা আমাকে। ন্যান্সি কান্নার হিড়িক, কথা বলতে অবধি পারছে না। আফ্রিদ ক্ষিপ্ত মেজাজ বলে, চুপ চুপ, কাঁদিস না, কান্না নয় একদম। কান্না থামা, এরপর শুনবো। থামতে বললাম তো। ন্যান্সি ফুপিয়ে ফুপিয়ে বলল, ঈশান ভাইয়া, ঈশান ভাইয়া আমাকে। আফ্রিদ শক্ত করে চোখ বুজে আসলো নিল। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে রাতে আসে। কি করছে ওই, আমাকে বল, আমি ওকে মেরে ফেলবো। ন্যান্সি ঠোঁট কামড়ে কেঁদে উঠল। ঈশান ভাইয়া আমাকে, উনি আমাকে কী সব খাইয়েছে, মিথ্যে বলল। আমার ভীষণ অস্থির লাগছে, আমি না বুঝতে পারছি না উনি ইচ্ছে করে এমন করছে। আমার ভালো লাগছে না। আবারও ডুকরে কেঁদে উঠল ন্যান্সি। ন্যান্সি আফ্রিদের
কবজি খামচে দিল। এক মুহূর্তের জন্য থামলো না আফ্রিদ। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল আলতো করে। নীলাক্ষী জোড়া ছোট হয়ে এলো। ধূর্ত মস্তিষ্ক ধরে ফেলল বিষয়টা। ন্যান্সি কম্পিত হাত দুটো শক্ত করে মুঠে নিয়ে বলল, হে টাকা আমাকে দিতে। লুক অ্যাট মি পরান, এই সামান্য বিষয়ে কাঁদছিস তুই? আমি আছি না? ন্যান্সি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে এসে আজ প্রথমবার নিজেকে অসহায় লাগছে। ঈশান তার সরলতার সুযোগ নিল এভাবে। কাল পর্যন্ত যাকে বলেছে এক সপ্তাহ কাছাকাছি না আসতে, আজকে তার কাছে ছুটে এসেছে। কই আছে না আপনি? আমি কিছু কথা কিভাবে বলবো আপনাকে? আমি বলতেই পারছি না আমার কি হচ্ছে। আপনারা সবাই আমার সাথে যা ইচ্ছে করে চলছেন, ভালো লাগছে না আমার। একবার আপনি আর একবার ঈশান ভাইয়া, আপনার পরিবার সবাই মিলে শেষ করে দিচ্ছেন। আপনি শুকনো হাসলো, গাল ছুঁয়ে চলছে অনবরত। স্টপ ক্রাইম, আমি আছি তো। আর একবার কাঁদলে খুব খারাপ হবে। ন্যান্সির রাগ কমল। কই আছে আফ্রিদ? তাকে তো একটিবার কাছে টানল না। দৃষ্টি গেল টেবিলের উপর রাখা গ্লাসে দিকে। পানির গ্লাসটুকু তুলে সবটুকু পানি আফ্রিদের মুখের উপর ছুঁড়ে ফেলল ন্যান্সি। ভিজে গেল আফ্রিদ। এই ভয়ঙ্কর কাণ্ডখানা যদি অন্য কেউ করতো তাহলে তাকে নিঃশেষ করতে 2 মিনিটও লাগতো না। অথচ এবেলা চড় হলো। কোথায় আছেন আপনি? আপনি আমাকে কাছে টানছেন না তো? আফ্রিদ ন্যান্সির বাহু টেনে দাঁড় করলো। উঠ, আমি অস্থিরতা দূর করে দেব। আফ্রিদ ন্যান্সিকে দাঁড় করালো, আলগোছে নিয়ে গেল থাই গ্লাসের দেওয়ালের সাথে দাঁড় করে। ন্যান্সি আফ্রিদের কলার চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, আপনি শুনুন না, আমি না আপনাকে চাই। আফ্রিদ প্রশস্ত হেসে বলল, আসবো, 2 মিনিট দে আমাকে। আফ্রিদ ন্যান্সিকে ছেড়ে বেরিয়ে গেল। ঈশানকে রাখলো। রক্তচোখ জোড়া দেখে আত্মা কেঁপে উঠল ঈশানে। এতক্ষণ নিশ্চয় সব বলে দিয়েছিলাম। বস বস ডাকছিলেন। আফ্রিদ হিম ধরানো গলায় বলল, ইয়ারফোন নিয়ে আয় এক্ষুনি। ঈশান এক প্রকার দৌড়ে ইয়ারফোন নিয়ে এলো। বস, ইয়ারফোন দিয়ে কী করবেন? আফ্রিদ মেজাজ এমনিতে ঈশানের উপর চটেছে। ঈশান ঠোঁট চিপে হেঁটে বলে, ও বুঝেছি, আপনার দুষ্টু কথা যেন ম্যাম শুনতে না পায় তাই ইয়ারফোন লাগিয়ে দিবেন, তাই তো? আফ্রিদ মেজাজ হারালো, দাঁত কটমট করলো। ঈশান ঈশান শক্তপোক্ত দেহে কম্পিত হলো। তোর পেছনে লাগাবো এই ইয়ারফোন, আমাকে বেরোতে দে। ঈশান ফাঁকা ঢোক গেল। আফ্রিদ আবারও কেবিনে ঢুকলো। ভেতর থেকে লক করে দিল। রিমোট দিয়ে আলো নিভিয়ে দিল। ন্যান্সির কাছে এলো। ন্যান্সির বুকের ভেতরে ধরাধরাস করছে। অসহায় কণ্ঠে বলল, আপনি আমাকে নিয়ে মজা করবেন তাই না? আমি জানি আপনি আমাকে নিয়ে মজা করবেন। আমি স্বেচ্ছায় এসেছি বলে আপনি আমাকে নিয়ে মজা করবেন। কত কী বলবেন। আফ্রিদ ইয়ারফোন নেই, কেবল কানেক্ট করতে করতে বলল, মোটেও না, একদম মজা করবো না। ইয়ারফোনটা কানে গুঁজে একটা গান ছেড়ে দিল। ন্যান্সি অসহায় হয়ে পড়ে, আপনি কেন শুনছেন না আমার কথা? কেন ইয়ারফোন লাগালেন? শুনুন না। আফ্রিদ নিজের গলার দিকে ইশারা করলো, মুখ গোছ, আদর করি, পরে কান্নাকাটি করিস। ন্যান্সি স্তব্ধ ভঙ্গিতে মুখ গুজে আফ্রিদের গলদেশে। আফ্রিদ দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করলো, পরে কাঁদবি না কিন্তু? আফ্রিদকে শক্ত করে জড়িয়ে ধরে আছে ন্যান্সি। আমি না বলা পর্যন্ত মুখ বের করবি না কিন্তু, ঠিক আছে? ন্যান্সি প্রতিউত্তর করলো না। আফ্রিদ একটু বেসামাল হয়, শুধুমাত্র ন্যান্সির জন্য। ন্যান্সি অমনি আফ্রিদের হাত দুটো তার চুলে আঁকড়ে ধরল। আফ্রিদের বলিষ্ঠ হাত দুটো মেয়েদিন মসৃণ উদরে রেখা টেনে নিচে অগ্রসর হয়। ন্যান্সি অস্ফুট স্বরে গঙ্গাতে লাগলো। তা সরল না আফ্রিদ। কানে যে ইয়ারফোন লাগানো। ন্যান্সি অস্থির ভঙ্গিতে আফ্রিদের দুর্বল শরীর ছেড়ে দিল। তাকে পাজা করে তুলে নিল আফ্রিদ। শুয়ে দিল টেবিলের উপর লম্বা করে। আফ্রিদকে গলা জড়িয়ে ধরে ন্যান্সি ব্যথাতুর কণ্ঠ বলে, আমি আপনাকে চাই, আপনি শুনছেন না কেন? আফ্রিদ চোখে হাসে, মুখ নামিয়ে একটু লালিত মুখটায় চুমু এঁকে এক আদুর গাল বলে, পরে যে তুই কষ্ট পাবি জানকীর বাচ্চা। নান্সি তাকিয়ে আছে তার দিকে, ঠোঁট ফুলিয়ে একটা হাউমাউ করে কেঁদে দেয়। আফ্রিদ শুনল না, ফের ফোনের ভলিউম বাড়িয়ে দিল। ন্যান্সিকে ছেড়ে মিনিট 10 পরে শান্ত হয়ে গেল ন্যান্সি। প্রচণ্ড ক্লান্ত লাগছে তার। আফ্রিদ উঠে দাঁড়াল। ন্যান্সিকে আলগোছে নিয়ে গিয়ে একপাশে রাখা কাউচের উপর শুয়ে দিল। পরনের স্যুট খুলে গায়ে মেলে দিল। আফ্রিদ ইয়ারফোন খুলে ফেলে চলে গেল ওয়াশরুমে। দরজাটা বন্ধ করে নিজের হাতের দিকে তাকালো। পরক্ষণে আয়নায় নিজেকে দেখে হেসে ফেলল আফ্রিদ।
5 মিনিটের মাথায় ফিরে এলো। হাঁটু করে বলে ন্যান্সির মাথায় চুলের ভাঁজে হাতগুলো গুজে ম্যাসাজ করে দিল। আর খারাপ লাগছে? অস্থিরতা দূর হয়েছে? ন্যান্সি আধবোঝা দৃষ্টিতে পুরোপুরি খুলতেই পারছে না। মাথা দুললে অসম্মতি জানে। আফ্রিদ মুখ নামিয়ে কপালে গাঢ় চুমু খেলো। ন্যান্সি ঘুম ঝাড়ানো কোটে খুব চাপা বলল, একটা সত্যি কথা বলবো? আপনি সত্যি সত্যি 3টা মেয়ের সাথে ছিলেন? আফ্রিদ নৈশব্দে হাসলো, কানের কাছে মুখ ঠেকিয়ে খুব নিচে সরে বলল, 3টের সাথে ছিলাম না। ন্যান্সি নাক বোঝা করে বলল, তার মানে 2জনের সাথে ছিলেন? আফ্রিদ এবারে হাসলো ঠোঁট টিপে, দুটোর সাথেও ছিলাম না। ন্যান্সির রাগ লাগলো। কি বলতে চাচ্ছে আফ্রিদ? নিজেই তো বললো 3জনের সাথে ছিল। তাহলে একজনের সাথে ছিলেন? আফ্রিদের কানের কাছে মুখটা ছুঁয়ে আগের চেয়ে নিচে সরলে, একটাও না। আমি আমার বউ ছাড়া কারোর প্রতি ইন্টারেস্ট দেখাই না। ন্যান্সি শান্ত হয়ে গেল। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। এবার তার কি করা উচিত? উচিত নয় তো এই মেয়েকে সম্পূর্ণ নিজের করা। আমি চেঞ্জ করব। আপনি শুকনো ঢেকে এলো, বাড়িতে গিয়ে করিয়ে দিব। ন্যান্সি চোখ মুখ কুচকে এলো, ক্লান্ত ভঙ্গিতে বলল, এক্ষুনি। আফ্রিদ ফোনটা তুলে ঈশানের নাম্বারে কল দিল। ঈশানের হাত পা কাঁপছে। এবার কি হবে? আফ্রিদ নিশ্চয় বেরিয়ে এসে তাকে ঠাস ঠাস গুলি করে দেবে। হ্যালো বস। ওরে ড্যাশের নাতি, অফিসে সবাইকে দ্রুত যেতে বল। আর তুই নিজের থোবড়া নিয়ে বেরা, নাহলে তোর পিছনে আছলা বাস দিব। ঈশান ত্বরান্বিতভাবে জবাব দেয়, এক্ষুনি করছি। আর শোন, ড্রাইভার লাগবে না, শুধু গাড়ি রেখে যা। ঈশান ফোন কাটতে গিয়েও কাটলো না, উল্টে উদ্ভট প্রশ্নগুলো। বস, কেবল আর ফোনটা কি কানেক্ট হয়েছে? মিটে মিটে হাসছে ঈশান। আফ্রিদ গা শুদ্ধ জ্বলে উঠল। যাও ড্যাশ রে, তুই রেডি থাক। তোর কেবল কীভাবে বাজবে এবার আমি দেখব। ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল, কিন্তু বস আমি তো। মুখের উপর ফোনটা কেটে দিল আফ্রিদ। ঈশান পড়ল মহাবিপাকে। এখন তার জন্য কী অপেক্ষা করছে একমাত্র আফ্রিদ জানে। সে তো কেবল আর পোর্টেন কানেক্ট করতে চাইছিল, এদিকে তার কেবল যে বিপদে পড়ে গেল। এবার সকাল 7টা ছুঁই ছুঁই। ঘুমন্ত ন্যান্সি জেগে উঠে কাল দুপুর থেকে ঘুমিয়েছে। ডক্টর এসে দেখে গেছে, অতঃপর একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, সাথে কিছু ওষুধ। সেই ওষুধের সাইড এফেক্ট হওয়ায় পুরোটা রাত ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে জুতোর খাপে পা গলিয়ে দাঁড়ালো ন্যান্সি। কণ্ঠনালী কাঁপছে তার। নিশ্চয় এখন তাকে আফ্রিদ অনেক কথা শোনাবে, তাচ্ছিল্য করে বলবে, বান্দিরে তুই নিজের থেকে আমার কাছে এসেছিস, অথচ সে নিজেই বলেছিল 1 সপ্তাহ তোর কাছাকাছি না গেছে। ন্যান্সি এবেলা কান্না পেল। ঈশানকে বিশ্বাস করে ঠকল। আরেকবার আসুক, মুখে ঝামটা দিয়ে বলবে, আপনি ভীষণ খারাপ ঈশান ভাইয়া, আপনি আসলেই বিশ্বাসঘাতক। স্টাডি রুমে বসে ফাইল চেক করছিল আফ্রিদ। ন্যান্সি ফ্রেশ হয়ে উকি দিল। কী করছে সেটাই জানতে উৎসুক করছে। আফ্রিদ লম্বা নিঃশ্বাস ছাড়ল। মিঠে মিঠে ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করতে চওড়া হাসল। ভেতরে আয়, তাড়াতাড়ি কথা আছে। ন্যান্সি অপরাধীর ন্যায় মাথা নুয়ে ভেতরে প্রবেশ করলো, কিন্তু এগুলো সাহস পায় না। কেমন অস্বস্তি লাগলো। ন্যান্সি ফের বেঁকে গেল। না, এখানে আসা উচিত হয়নি, এক্ষুনি যাওয়া প্রয়োজন। তার নিজের উপরে ঘেন্না লাগছে। ন্যান্সি যাওয়ার জন্য পিছু ফিরতে আফ্রিদ বলে উঠল, কাম কাম, কথা আছে বললাম না। আফ্রিদ ন্যান্সিকে এনে বসালো সোফায়। তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো না আফ্রিদ। আফ্রিদ কিছু বলার আগে ন্যান্সি বলতে লাগলো, আমি আসলে দুঃখিত, আমি চাইনি ও। লিসেন, আমি বলি তুই শোন। তুই আমার কাছে এসেছিলি, এটা তোর করাই উচিত। না করলে থাপ্পড় দিতাম। আমার কাছে তোর কি? তুই আমার ওয়াইফ, তোর সব কিছু আমার। আমার কাছে আসবি না তো কার কাছে যাবি? নতুন কোনো ভাতার আছে নাকি? আর হ্যাঁ, আমি চাইনি এর বেশি কিছু হোক তোর ওই অবস্থায়, তাই নিজের লিমিটে থেকেছি। তারপরও আই এম সরি পরাণ, আমি ওইটুকু না করলে তুই কষ্ট পেতি। ন্যান্সি ভীতু চোখে তাকায় তার দিকে। আফ্রিদ শুকনো হেসে বলে, তোর রাইট আছে আমার কাছে যাওয়া। আই নো ঈশান ভুল করছে, ওই মা ড্যাশ জন্য তোর কষ্ট হয়েছে, ওরে তো পরে দেখছি। আর তুই এটা নিয়ে একটু ভাববি না, আমি ওয়ার্নিং দিচ্ছি, এটা নর্মাল বিষয়। তোর মনে হচ্ছে আমি তোকে নিয়ে মজা করবো, তাই না? আই নো দ্যাট তোর একটা গিল্টি ফিল হচ্ছে, বাট ট্রাস্ট মি, আমি তোর অসহায় নিয়ে এটা মোটেও করবো না। তুই রিল্যাক্স থাক, একদম আগের মতো ঝগড়া করবি, রাগারাগি কর। ন্যান্সি ইলহাম, ন্যান্সি অ্যাঞ্জেলিনা তুই আমার বাঘিনী। ন্যান্সি সামান্য নড়ে চড়ে বসলো, মুগ্ধ নয়নে তাকালো আফ্রিদের দিকে।
এই প্রথম ভেতরে এক অজানা অনুভূতি কাজ করছে আফ্রিদকে নিয়ে। মেয়েটা দোনো মনে শুধায়, আপনি ইয়ারফোন কেন নিয়েছিলেন? আফ্রিদ ন্যান্সির কানের কাছে মুখ নামিয়ে নেশাতুর কণ্ঠ বদলে, আমি আমার বউয়ের দুষ্টু মোনাইং শুনতে চাইনি, না হলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতাম। আফ্রিদ বিস্মিত নয়নে তাকালো তার দিকে। আফ্রিদ ন্যান্সিকে নর্মাল করতে রসিকতা করে বলল, যাইনি বলিস না কেন? ইট ওয়াজ সো টাইট। ন্যান্সি বোকার মতো মুখ করে তাকালো। কিসের কথা বলছে? আফ্রিদ গলা খাকিয়ে দিয়ে মিয়ে যাওয়া গলায় বলল, আই মিন তোর কোমরের বেল্ট। আফ্রিদ উঠে দাঁড়ালো, স্টাডি রুম ছেড়ে বেরোনোর জন্য পা বাড়ালো। ন্যান্সি ভাবুক হলো, সে তো কোনো বেল্ট পরেনি, তাহলে কিসের কথা বলল? ছোট্ট মস্তিষ্ক কথাটা সারমর্থ্য বুঝতে পেরে শিউরে উঠল। অসভ্য, অসভ্য, আপনি আস্ত অসভ্য। যেতে যেতে হেসে উঠল। বোকা বান্দিরে ধরে ফেলছে কথাটা। ইটস ট্রুথ আঞ্জু বেবি, ইট ওয়াজ সো টাইট। নেটি নিজে হেসে ফেললো। আজকে আফ্রিদের প্রতি তীব্র অনুভূতি কাজ করছে। লোকটা মন্দ নয়, তাকে ভালোবাসে। তবে কি ন্যান্সি এক পা এগোনো প্রয়োজন? পরক্ষণে লজ্জায় বিবর্ণ মুখশ্রী অনুভূতি তোলপাল ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক হাসি। কিশোরী মেয়ের প্রথম অনুভূতি বলে কথা, প্রেমের দোলা লাগলো বুঝি। বেসমেন্টের রুমে রয়েছে ইলিয়াস, এলোমেলো চুলগুলো হাত বুলাতে ব্যস্ত। মাঝে মাঝে বাঁধা হচ্ছে শিকলটা। আলোর অভাবে ঘরটা যেন এক সংকুচিত হয়েছে। রুম জুড়ে রক্তের বিদ্ঘুট গন্ধ, কোনোভাবে মানব জীবনের স্বাভাবিক গন্ধ হতে পারে না। দেওয়াল জুড়ে ছায়ার টানাটানি, মেঝের উপর ছড়িয়ে থাকে অজানা কিছু অবশিষ্ট, যা না চাইতেও চোখে পড়ে। তবুও মন সেগুলোর দিকে তাকাতে সাহস পায় না। এক কোণে ইলিয়াস দাঁড়িয়ে আছে, তার মুখের কোণে বিকৃত এক হাসি, মাঝে মধ্যে জিভের টোকা ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ঠিক যেন কোনো নিষিদ্ধ স্বাদের স্মৃতি তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে মানুষের হাড়গুলো। তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, এমন উজ্জ্বলতা যা মানুষের দেখা যায় না। তার একদম সামনে চেয়ারে পা তুলে বসে আছে আফ্রিদ হাসান। চেয়ারটা কড়মড় করে উঠল যখন সে সামান্য ঝুঁকে এলো। তার কণ্ঠ ঠান্ডা, অথচ ছুরির মতো ধারালো। স্বাদটা ভালো লেগেছে তাই না? মানুষের মাংস বলে কথা। আলিয়াস কাঁধে এক অচিন শক্তির ঢেউ দেখা গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরে তাকালো আফ্রিদের দিকে, চোখ দুটো নিভে আসা অগ্নিকুণ্ডের মতো। তুই যদি জানতিস মানুষের যে ঠিক কতটা সুস্বাদু। এলিয়াস হাসলো, হাসিটা বজায় রেখে বলল, যা, কাউকে ঠিকভাবে গ্রাস করার আনন্দটা কতটা গভীর, কতটা সুন্দর। আফ্রিদ এবার ঠোঁটে এক ঠান্ডা হাসি টেনে নিল। সে এক পা নামিয়ে দু হাত একসাথে চেপে ধরল। মনে হলো যে এবার সত্যিকারের লড়াইয়ে নামবে। যেমন নিজের পরিবারকে করেছিলি, তাই তো? ওদের খেতেও দারুণ লেগেছিল। কক্ষের নিস্তব্ধতা মুহূর্তে বিষাক্ত হয়ে উঠল। আলিয়াস মাথা টেনে পেছনে নিল, তারপর অদ্ভুত একদম হাসিতে ভেঙে পড়ল। হ্যাঁ, আমার মেয়েটার খুব সুস্বাদু ছিল। ওর নরম হাতের আঙুলগুলো, তখন কি যে দারুণ অনুভূতি হয়েছিল। আমি ওকে খাবো, তোকে খাবো, সবাইকে খাবো। আলিয়াস গা দুলিয়ে হাসলো, উঠে দাঁড়ালো। ততক্ষণে আলিয়াস একটু বসলো। তাকে কেন নিয়ে এলি? আফ্রিদ এক পলক আলিয়াসকে দেখে মুচকি এসে বলল, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলের আবির মাখা কি নেশা ছড়ালে কি মায়াবী জ্বালায়। বরফে ঠাসা বিশাল ড্রামাটার ভিতরে ঈশান দাঁড়িয়ে, কাঁপুনি যেন শরীরের ভাষা হয়ে যায়। গায়ে শুধু তোয়ালে লাজুক আড়াল, দাঁতে দাঁত কাঁপছে, ঠোঁটে কোণে জমে উঠছে শীতের দীর্ঘশ্বাস। এই অবস্থায় তার বউয়ের সম্মতিতে সে সত্যি জমে বরফ হবে, সে বিষয়ে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। ওদিকে আফ্রিদ আরাম করে চেয়ারে বসে স্ক্রল করছে নিশ্চিন্তে, নির্বিকার, যেন লনের এই তুষারনাট্য তার দৈনন্দিন বিনোদনের অংশ। ঈশয় অসহন কণ্ঠে আকুতি ছেড়ে বলল, বস, কান ধরছি, এইবারের মতো মাফ করে দিন। আফ্রিদ গলা খাঁকড়ে দিয়ে তাকায় না। চুপ শালা, এখন ঠেলা সামলা। আমার বউয়ের কাছে আর কি কি করছে সব হিসাব বাকি। ঈশান নাক টেনে দীর্ঘশ্বাস ফেলে, শব্দ যেন সুর কাঁপে, কিন্তু বস, আমি তো আপনার হেল্প করছিলাম। আফ্রিদের চোখে তীক্ষ্ণ ঝিলিক, এমন হেল্প যেটাতে আমার বউ কাঁদতে কাঁদতে চোখের জল আর নাকের জল এক করে ফেলছে। ঈশান আবার নাক টানে, এবার প্রায় কান্না। এইবার ছেড়ে দিন বস, দেখুন না বউয়ের সম্মতিতে তো বরফ হয়ে যাচ্ছেন। কথাটা কানে যেতে আফ্রিদের দৃষ্টি বরফের চেয়ে ঠান্ডা। বেরিয়ে অনুমতি পেয়ে ঈশান
তা হুড়মুড় করে বেরিয়ে মুক্তির আনন্দ পায়, লজ্জায় আতঙ্কে আত্মায়। ঠিক তখনই লনে প্রবেশ করে এক অপূর্ব সুন্দরী রমণী। দৃশ্যটা দেখে ঈশান আঁতকে ওঠে। সম্মানের চেয়ে আশ্চর্যটুকু বাঁচানো প্রাণপণে দৌড়ে প্যান্ট পরায় যুদ্ধে নামে বোতাম জিভ সব যেন তার বিপক্ষে ষড়যন্ত্র নামছে। তিতলি ভীতু চোখে দুজনের দিকে তাকায়, চাহানিতে বিস্ময়, কৌতূহল আর একচিলতে বিস্ময়। আফ্রিদ ভুরু কুচকে, অথচ ঠোঁটের কোণে হালকা হাসি। এটাই তোর ভবিষ্যতের বউ ঈশান, তোর কালা মানিকের আসল দাবিদার। কথা শেষ না হতে ধূপধাপ পায়ে হেঁটে আফ্রিদ লন ছেড়ে বেরিয়েছে। ঈশান থমকে তাকালো। কালা মানিক? তিতলি ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। ঈশান চোখ মুখ কুঁচকে নিল, ধমকে সুরে বলল, এই মেয়ে, এভাবে হাসছো কেন? তিতলি মৃদু স্বরে ঠোঁট নামিয়ে বলল, আপনার কালা মানিকের কথা ভেবে। ঈশান অবিশ্বাস্য নয়ন তাকালো। অসভ্য মেয়ে মানুষ, প্রাইভেট পার্টের দিকে নজর দিতে লজ্জা করে না? আর কে বলেছে তোমাকে আমার কালা মানিক? মানিক কালা দলাও তো হতে পারে। তিতলি কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল। কি অসভ্য লোক রে বাবা, সে প্রাইভেট পার্টির নজর দিচ্ছে। তিতলি মোটেও চুপ থাকলো না, দাঁতে দাঁত পুছে বসলো। আমার এত সময় নেই মানুষের প্রাইভেট পার্টির নজর দেওয়া। আপনি নিজেই তো নিজের কালা মানিককে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন। ঈশান কথাটার অর্থ বুঝলো। তিতলির নিচের দিকে ইশারা করল। অমনি ঈশানের হাতটা জিপারে চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে জিপার লাগাতেই ভুলে গেছে। তিতলি হো হো করে হেসে উঠল। ঈশান এই মুহূর্তে ইচ্ছে করছে এই অসভ্য মেয়েকে তুলে একটা আছাড় দিতে। অশ্লীল মেয়ে মানুষ। ইদানিং বেশিরভাগ সময় স্টাডি রুমে থাকছে আফ্রিদ। কিছু জরুরি কথাবার্তা বলে কার সাথে। তার কথার মাঝখানে একজোড়া কাজল করে চোখ উঁকি দিল দরজার সামনে। সাদা ঘরের ঘাগরাটার ভাঁজে ভাঁজে নরম আলো দেখা দিচ্ছে। ফর্সা শরীরটা পোশাকে এমনভাবে মানিয়েছে যেন সাদাটুকু আজ তার পরিচয়। দুহাত ভরা চুরির মৃদু ঝনঝন শব্দ, বাতাসটা কেমন সতর্ক হয়েছে। লম্বা চুলগুলো যত্ন করে বেনুনি করা। আজ তার জিন্স টপ নয়, আজ সে নিজের ভেতরে অন্য এক রূপকে সামনে এনেছে। আড়ালে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে নানসি। সে হাসিতে লুকিয়ে আছে লাশ, কৌতূহল আর প্রথম প্রেমের নরম দোলা মন। কারণে এদিকে স্টাডি রুমে বসে থাকা আফ্রিদ হঠাৎ ভুরু কুঁচকাল। অদ্ভুত এক টান অনুভব করে পিছু ফিরল সে। কিন্তু না, কাউকে দেখতে পেলে। নিঃশব্দে করিডোর, স্থির দেওয়াল, নির্লিপ্ত আলো, সব কিছু যেন স্বাভাবিক। ঠিক তখনই ন্যান্সি খিলখিল করে হেসে উঠল। দু হাতে মুখ চেপে ধরছে, যেন হাসিটা ধরা পড়ে যাবে এই ভয়ে। সেই মুহূর্তে আচমকা কেউ একজন তার হাত টেনে ভেতরে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সে হতভম্ব করার আগে শব্দগুলো গলায় আটকে গেল। এক মুহূর্তের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা হলো তাকে। পরিচিত উষ্ণতা, পরিচিত গন্ধ, ভয়টা মিলিয়ে গেল বিস্ময়ে। ইস মাতারি রে, এত সাজ, এত সৌন্দর্য! আমি তো এমনিতে আতপাগল, এসব দেখে না পুরোই পাগল হয়ে যাই। ন্যান্সি নড়ে চড়ে দাঁড়ায়, ঠোঁট জোড়া আলতো ভিজিয়ে নিল। আফ্রিদের সামনে তার সৌন্দর্য নিতান্ত তুচ্ছ। আফ্রিদ ফর্সা হাতে ন্যান্সির হাত দুটো তুলনা করলেই বুঝতে পারা যায় ন্যান্সি কেমন দেখতে। তার সামনে ন্যান্সির ফর্সা রং ফিকে হয়েছে। ন্যান্সি মুগ্ধ হয়ে যখন দেখে আফ্রিদ নামক পুরুষ সবচেয়ে সুদর্শন তার স্বামী, তো পাগল হলে হবে না আমার কি? আফ্রিদ আরও শক্ত হয়ে জড়িয়ে ধরে ন্যান্সিকে রহস্যময় হেসে বলে, ব্যাপারটা কি? হ্যাঁ, একটু চেঞ্জেস লাগছে। ন্যান্সি গলা খাঁকড়ি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, কী ব্যাপার? আমি আপনার থেকে ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনে শুকনো কাশে আফ্রিদ ছেড়ে দিল ন্যান্সিকে। হাত বাড়িয়ে গ্লাস তুলে পানি খেলো। অতঃপর দৃষ্টি ঘুরে ফের চাইল ন্যান্সির মুখোপানে। কী চাই? ন্যান্সি আগের নেই চট করে বলতে পারল না। কিছুক্ষণ খামোশ থেকে বলল, ডিভোর্স চাই। আফ্রিদ শার্টের গোটা হাতাতে হাতাতে বলল, তাই? এত বড় কলিজা! ক্ষুধার্ত তারিফ করতে হয়, আমার বউয়ের কলিজায় মারাত্মক বড় দিয়েছে। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে অমন কথা শুনে। আফ্রিদ কথা বলতে বলতে এগোচ্ছে, চল এবার আমিও দেখি কত বড় কলিজা আছে, তুই ডিভোর্স চাস। ন্যান্সি খুক খুক করে কেসে উঠল, পালাতে চাইল। অমনি পাকড়াও করল আফ্রিদ। বেয়াদব ছামড়ি, এত বড় সাহস ডিভোর্স চাওয়া! খ্রিস্টানের বাচ্চা, তোকে তো আমি। ন্যান্সি হড়বড় করে বলে উঠল, না না, আমার ডিভোর্স চাই না, আমি আপনার সাথে থাকবো। আফ্রিদ গলদেশে মুখ ঢুকে ঘোর লেখাটা করল, আমি কি তোর? ন্যান্সি কম্পমান কাটে বলে, হাজবেন্ড। তুই আমার কি, ওয়াইফ? আফ্রিদ আর একটু নিচু হয়। ন্যান্সিকে নিজের সাথে মিশিয়ে ন্যানো সেকেন্ড সময় নিল। তাহলে এবার সংসার করা যায়? ন্যান্সি হৃৎপিণ্ড ধড়ফড় করে কাঁপছে, কণ্ঠনালী কাঁপছে। ছোট্ট করে জবাব দিল, হুম। আফ্রিদ মোটেই প্রস্তুত ছিল না এই জবাবে। চট করে মুখ তুলে
তাকায় গোল গোল চোখে। অবিশ্বাসে চায়নি বলে, আর ইউ ওকে আঞ্জু? আফ্রিদ কপালে গলায় হাত ছুঁয়ে দেখলো জ্বর আছে কিনা। না, একদম সুস্থ। আফ্রিদ খই হারল, ন্যান্সিকে সহ সোফায় বসলো। আমার সাথে সংসার করতে তুই রাজি? ন্যান্সি কষ্টে সৃষ্টে বলে উঠল, ডিভোর্স তো দিচ্ছে না, তাহলে আর কি বাকিটুকু শেষ করতে দিল না আফ্রিদ। ঠোঁট বরাবর চুমু খেলো, এরপর কপালে, নাকে, গালে। তাহলে চল কিছু করি। ন্যান্সি বড় বড় চোখ করে তাকালো। তাকে তো চুমুতে মেরে ফেলছে লোকটা, নিঃশ্বাস নিতে পারছে না। বড় কিছু করলে তো খুঁজেই পাওয়া যাবে না। ন্যান্সি ঠোঁট কামড়ে ধরে দুষ্টু এসে ভিড় জমে মস্তিষ্কে। মিস্টার এহসান, কাল শুক্রবার, কাল থেকে আপনার সাথে না হয় কিছু করব। শুভ দিনে কাজ শুরু। আফ্রিদ এই ন্যান্সিকে চেনে না। তার বাহিনী কি এবার সত্যি প্রেমে পড়লো নাকি? ন্যান্সি আফ্রিদকে অবাগের চূড়ান্তে পৌঁছে দিয়ে বলল, আপনি ভীষণ সুন্দর এহসান। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসে। কী সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে এই মেয়ে! তাকে এসব বলে মেরে ফেলার ধান্দা! আশ্চর্য, আশ্চর্য! আফ্রিদ চটজলদি ন্যান্সির চোখ দুটো চেপে দিল। লজ্জা নামক বস্তুতে সাথে সে পরিচিত হতে চায় না। এই রমণী তাকে লজ্জা দেওয়ার পায়তারা করছে। ওই খ্রিস্টানের বাচ্চা, সত্যি করে বলতো, কি গোল পাকাচ্ছিস? ন্যান্সি চমকালো। আফ্রিদ তাকে খ্রিস্টানের বাচ্চা কেন বলছে? এই, আমি মোটে খ্রিস্টান নই। 5 কলেমা পড়ি আমি, নামাজ ও কুরআন তেলাওয়াত দুটোই করি। আমি মোটেও খ্রিস্টান নই। আফ্রিদ ন্যান্সিকে নিজের সাথে চেপে রাখা অবস্থায় চাওয়াল, নিজের নাম দেয়। ন্যান্সি বিড়বিড় করে নিজের নাম বলল, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। পরক্ষণে চোখ কুকড়ে, একদম ঢং করবেন না, আমি মুসলিম। আফ্রিদ শব্দ করে হেসে উঠল। টুপ করে ন্যান্সির গালে চুমু আঁকে। মজা করছিলাম পরাণ, আমার কিউট সুইট খ্রিস্টানের বাচ্চা। ন্যান্সির রাগ হচ্ছে, অসভ্য লোক। খুব বিশ্রী মজা ছিল এটা। রাত 12টা ছুঁইছি। রাতের অন্ধকারে তন্দা ভাঙতে ন্যান্সির মন ভয় আর অবিশ্বাসে কষে। হঠাৎ তার চোখে দৃশ্য ভেসে উঠল। একটা বদ্ধ কুঁচকে থাকা রুম, সেখানে আঙ্গুলের স্পর্শ নড়ছে না। হৃদয় উঁচু হয়ে ওঠে। গলা চেপে বসে এক অদ্ভুত শুকনো শ্বাস কণ্ঠরোধী। কাঁপা কাঁপা স্বরে বলতে লাগল, কেউ আছো? কোথায় আমি? আফ্রিদ, আফ্রিদ, কোথায় আপনি? আফ্রিদ, এটা ভালো হচ্ছে না। আপনি আমাকে বের করুন। কাঁপতে থাকা কথাগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ন্যান্সির মনে পড়ল, আফ্রিদের সাথে দুষ্টুমি করে তো চেঞ্জ করে ঘুমিয়েছিল, কিন্তু এখন এটা কি হচ্ছে তার সাথে? ন্যান্সি নড়তে চেষ্টার সাথে সাথে হাত বাঁধা রয়েছে, সে বুঝতে পারছে। প্রতিটি মুহূর্ত তার জীবনের রং ফিকে হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়, চোখ ফেটে যায়, শরীর কেঁপে ওঠে। কে আছো? আমাকে বেঁধে রাখছো কেন? আফ্রিদ, আফ্রিদ, আপনি কোথায়? কেন এমন করছেন? আমার ভয় করছে। ঠিক সেই সময় লুকোনো একটা পর্দার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে মুখে কালো মাস্ক, হুডি ঢেকে রেখেছে অচেনা রূপ। চোখে ঝলমল করছে অশুভ লোকটাকে দেখে। হ্যাঁ, এটা নিশ্চিত ওই বাঁশবাগানের আগন্তুক। ধীর পায়ে এগিয়ে আসে। ভেতরে চেপে থাকা ভয় জীবন্ত হয়ে ওঠে। ন্যান্সির হৃদয় চিৎকার করে, কিন্তু কণ্ঠ রুদ্ধ এবং ভয় শুধু ভয় ঘেরা দহন হয়ে শরীর ছাড়ি বলে, কে তুমি? কেন বেঁধে রেখেছ আমাতে? আগন্তুক ভয়ানক একটা হাসি টানে, ঠোঁটের হাসিটা মাস্কের ভিতরে রয়ে গেল। রুমের চারিদিকে হঠাৎ শীতল হয়ে উঠল। লোকটার হাত তার গলায় বেঁধে গেছে। লোকটা ফিসফিসে বলল, আমার জিনিস নিতে এসেছি বেবি। কপাল ঘেমে এসছে ন্যান্সির। কী নিতে এসেছে এই লোক? মস্তিষ্ক চাপ প্রয়োগ করতে স্মরণ হলো সেই ইগুলের আন্টিটা। চেনো তাকে? ছোট্ট একটা বাচ্চা ছেলে আর একজন ডাইরেক্ট ছবি। মনে হলো ওরা বাবা ছেলে ছাড়া আর কেউ না। চোখ দুটো ভীষণ চেনা, এই নীলাভ মণিজোড়া। ন্যান্সি কাঁপছে, কম্পিত কণ্ঠে বলে, কারা ওরা? আর আমাকে কেন দেখাচ্ছ? কে তুমি? আগন্তুক হাসি। হাসিটা বড় ভয়ঙ্কর লাগে ন্যান্সির কাছে। আমার বাঁধন খুলে দাও বলছি, এক্ষুনি খুলে দাও। আগন্তুক আরও একটা অ্যালবাম এগিয়ে দিল ন্যান্সি দেখে। এগুলো তোমার বেবি গার্ল, এগুলো পড়ো কেমন, আর আমার জিনিসটা দাও। ন্যান্সি বুঝলো না এই লোকটা কী চাইছে তার কাছে। কি দেব আপনাকে? আমার কাছে কিছু নেই। আগন্তুক অধরে হাসলো। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে ন্যান্সির জিন্স পকেট থেকে নিজের কাঙ্ক্ষিত আংটিটা বের করে নিল। ন্যান্সির মনে পড়ল ঘুমানোর সময় সেদিনকার জিন্স পরে, যেটাতে তার হুডি পরা লোকটা আংটি আর হুডির অংশ লিখেছিল, ডোন্ট বি স্মার্ট বেবি গার্ল। ন্যান্সি ক্ষিপ্ত মেজাজে বলল, তোমাকে কিন্তু আফসোস ছাড়বে না, মেরে ফেলবে। লোকটা বোধহয় হাসলো ন্যান্সির সামনে, বলল, হেসে বলল, মেরে ফেলবে তাই না? কিন্তু আমাকে ধরার আগেই তো আমি পালাবো। তার একটা সিক্রেট কথা বলি, আমি তোমার পরিবারকে মেরে দিয়েছি।
ন্যান্সির রক্ত টকবক করে ফুটছে। সে এই মানুষটাকে চেনে না, তাই কিন্তু কণ্ঠস্বর চিনতে পারছে না। এই লোকটাকে তুমি ভেতরে কী করে এলে? এতটা সাহস কীভাবে এলো? লোকটা ফের বলল, আমার যে অনুমতি লাগে না বেবিরা, আমি সব পারি। আমাকে কেউ আটকাতে পারবে না। তোমার সামনে থেকে ধ্বংস করব। আজকের মতো গুড বাই। তুমি বরং এই অ্যালবামটা দেখো, ওকে? আমি আবার আসবো লাস্টবার দেখা করতে। কিছু একটা ঘাড়ে বিঁধল ন্যান্সি। সহসা জ্ঞান হারালো ন্যান্সি। নাওফেলের শরীরটাকে টেবিলের উপর রেখে খুব শক্তপণ্যে পিস পিস করছে আফ্রিদ। সঙ্গে একটি বুলি আওড়াচ্ছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আর অন্ডার হোয়াট ইউ আর। আফ্রিদ চমৎকার ভঙ্গিতে শরীরটাকে, দেহ থেকে চামড়া আলাদা করে দিয়ে মাথাটাকে ছিন্ন করলো। সেই মাথাটা তুলে এগিয়ে গেল দেওয়ালের দিকে। সারি সারি মানুষের মাথা কেটে পেন্টিং করে, এক একটা মাথা পেরেকের সাথে গেঁথা। আফ্রিদের সবচেয়ে ভয়ঙ্কর দেওয়ালে লাগানো পেন্টিং এগুলো। নাওফেলের মাথাটা একটা পেরেকে গেঁথে দিল। ততক্ষণে কাইটন ম্যাও করে আফ্রিদের আঙ্গুল দেখে চুপ থাকতে বলল। পাপাস গুড বাই না ক্যান্টন? ক্যান্টন প্রত্যুত্তর ফের ম্যাও করে উঠল। আফ্রিদ নিচু হয়ে বসলো। ক্যান্টনের মাথায় আদুরে হাত বুলিতে বলল, ক্যান্টন, আজকের ঘটনা তোমার মাম্মাকে বলবে না, ওকে? ক্যান্টন আদুরে ভঙ্গিতে পায়ের নিচে লোম শরীর ঘষে দিল। তাহলে যাও, গিয়ে দেখো তোমার মাম্মা ঘুমাচ্ছে নাকি। ক্যান্টন এক মুহূর্ত অপেক্ষা করলো না, লেজ দুলিয়ে দুলিয়ে বেরিয়ে গেল। ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। দৃষ্টিতে কি একখান তাকিয়ে রইল আফ্রিদ। আফ্রিদ হিমশীতল কণ্ঠে বলে উঠল, মেয়ে মানুষের সম্মান করতে হয় ব্রো। যারা নিজের ইচ্ছে খারাপ হয় তাদের সাথে যা ইচ্ছা করো, কিন্তু যারা পবিত্র তাদের সাথে নেই। তুই তো শালা ভালোবাসার নামে ঠকাইলি। দিস ইজ ভেরি ব্যাড। আমি এইসব আমি পছন্দ করি না। এই জন্য এসব নারী জাতির বিজনেস এই আফ্রিদ নেই। কারণ কি জানিস? আমার মম আছে, আমার একটা লিটল সিস্টার আছে, কিন্তু এখন তো আমার আরও একটা পবিত্র সত্তা আছে। নেওয়া ফলে মাথাটা অমনভাবে দেওয়ালে টাঙানো রয়েছে। আফ্রিদ মাথাটার কাছে গিয়ে ফিসফিস করলো, তোর অপরাধ খুব বড়, তাই তোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন তোর এই শরীরটা আমি খুব যত্ন নিয়ে রান্না করবো আর আমার প্রিয় আলিয়াজকে খাওয়াবো। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলটা অনুভব করছিল ন্যান্সি নামক রমণী। চোখের কৌটা থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই অ্যাওসান মঞ্জিলের কোনো এক সদস্য তার পরিবারকে শেষ করে দিছে, ন্যান্সি ভালো করে জানে। কিন্তু তাকে কীভাবে পাকড়াও করবে সে? আচ্ছা, সে আগন্তুক যদি আফ্রিদ অ্যাওসান হয়ে থাকে, তাহলে তাহলে কী করবে ন্যান্সি? আফ্রিদকে মেরে ফেলবে নাকি নিজেই মরে যাবে? আফ্রিদের প্রতি অনুভূতিগুলো আচমকা ফিকে হয়ে আসছে তার। সে এখনও বুঝে উঠতে পারছে না কেন তার পরিবারকে শেষ করা হলো, কেন এমন হলো। আর ঘুম হবে না। কিন্তু আফ্রিদ কোথায়? সে এই রাত বিরেতে কোথায় গেল? ন্যান্সির চোখ খুলে ও তখন নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। আশেপাশে দৃষ্টি বুলায়, শুধু আফ্রিদকে খুঁজছে, কিন্তু আফসোস, কোথাও পায়নি। ভোরের আলো আধার ছিঁড়ে উঠল। নিস্তব্ধতা রাতের আধার ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক অনাবিল শান্তি। পূর্ব দিগন্ত রং মাখা তুলোর মতো আভা ছড়িয়ে পড়ছে। কোথাও গাঢ় কমলা, কোথাও হালকা লালচে আভায় ভিজে উঠছে আকাশের ক্যানভাস। শিশির ভেজা ঘাসের গায়ে রৌদ্র সোনালি রং এসে পড়তে তারা যেন ঝলমল করে উঠল অগণিত মুক্তোর মতো। নীলাদ্র পাখিদের কণ্ঠস্বর ধীরে ধীরে ভেসে উঠছে চারপাশ। কেউ ডাকছে প্রিয় ভোরকে, কেউ আবার গাইছে নতুন দিনের বার্তা। অ্যালবামটা পুরোটাই দেখল ন্যান্সি। বাচ্চা ছেলের অসংখ্য ছবি, তার সাথে রয়েছে মাহমুদ আহসান। আশ্চর্যের বিষয়, আফ্রিদ কি তবে এই শিশু? হ্যাঁ, কারণ তার নীলাভ মরিজোড়া তো এই বাচ্চাটার মতো। আর ওই ডক্টর, উনি কি আফ্রিদের বাবা? যদি বাবা হয়ে থাকেন তাহলে কোথায় আছেন? এখনও পর্যন্ত ওই মঞ্জিলে সে এখনও এই লোকটাকে দেখেনি। আচানক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আফ্রিদ আহসান। গুড মর্নিং জানকীর বাচ্চা। আকস্মিক আফ্রিদের আগমনে আঁতকে উঠল ন্যান্সি। অ্যালবামটা সপ্তপর্ণে লুকিয়ে ফেলল বিছানার চাদরে। এই মুহূর্তে আফ্রিদকে এগুলো দেখাতে চাচ্ছে না ন্যান্সি। দৃষ্টিগোড়া গেল আফ্রিদের দিকে। সে একটা হুডি পরে আছে, একদম কালো রঙের। আশ্চর্য হলো ন্যান্সি, এই হুডি তো কোথাও একটা দেখেছে। মস্তিষ্কে চাপ করতে মনে পড়লো রাতের দৃশ্য। ওই যে বাঁশবাগানে আগন্তুকে এরকম কালো হুডি পড়ছিল। হে বান্দি, তুই ঠিক আছিস? ন্যান্সি আমতা আমতা করল, আমি ঠিক আছি। আফ্রিদ এক মুহূর্ত অপেক্ষা করল না। মুখ এগিয়ে এসে নিজের রুক্ষ ওষ্ঠখানি জোড়া
কপালে চেপে ধরল। বদনখানি কেঁপে উঠল ন্যান্সি। আপনি রাতে কোথায় ছিলেন? ন্যান্সির প্রশ্নে তার চোখের দিকে তাকালো আফ্রিদ। গালে বুড়ো আঙুল ছুঁয়ে ছুঁয়ে বলল, একটু কাজে গিয়েছিলাম। কিন্তু তোর কি হয়েছে বল? শরীর খারাপ? ন্যান্সি দুদিকে মাথা তুলে অসম্মতি জানায়। আফ্রিদ হন্তদন্ত পায়ে কভার থেকে কিছু একটা নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে ঘণ্টাখানিকের মধ্যে ফিরে তুই রেস্ট নে জানকি বাচ্চা। আফ্রিদ রুম থেকে বেরোতে পকেটে হাত দিল ন্যান্সি। পকেটে সেই ছেঁড়া কাপড়ের অংশটুকু ঘুরে ফিরে দেখল। এই হুডিটা তো ছেঁড়া। আচ্ছা, যদি ওইটা ওই হুডির ছেঁড়া অংশ হয় তাহলে? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। আফ্রিদ হোসেন তার পরিবারকে জ্বালিয়ে শেষ করে দিছে। আফ্রিদ, কেন এটা করলেন আপনি? আমি আপনাকে ছাড়বো না আফ্রিদ, আমি ছাড়বো না আপনাকে। বিছানা ছেড়ে ভঙ্গুর হৃদয়ে দৌড়ে রুম থেকে বাইরে বেরিয়ে গেল ন্যান্সি। ড্রয়িং রুমে বসে আছে নীলাদ্রি, সাব্বির, মাহমুদা, আহসান সবাই। সিঁড়ির কাছে আসতে চিৎকার করে উঠল ন্যান্সি। আফ্রিদ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আফ্রিদ। ন্যান্সির হাঁক ডাক শুনে থামতে হলো। ঘাড় বাঁকিয়ে পিছু তাকালো আফ্রিদ। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল ন্যান্সি। হাতে থাকা ছেঁড়া হুডির অংশ যেন মূল্যহীন তার কাছে। বিস্ময়ে হতবাক সাব্বির, নীলাদ্রি, আফ্রিদ হোসেন সবাই একরকম হুডি পরেছে, কালো হুডি। ন্যান্সি কথা হারিয়েছে। এতক্ষণ তো মনে হচ্ছিল আফ্রিদ মেন ক্যাটপ্রিট, কিন্তু এখন কাকে সন্দেহ করবে? মাথাটা ভন ভন করে ঘুরছে তার, কিছু একটা বুঝতে পারছে না। আফ্রিদ ভুরু উঁচে বলল, হোয়াট হ্যাপেন্ড অ্যাঞ্জেলিনা? ন্যান্সি আমতা আমতা করে নিজের দিকে এসে দু হাতে গলা জড়িয়ে আফ্রিদের। কিছু না ভেবে বলল, আপনাকে মিস করবো এটাই বলার ছিল। বুকের ভিতরে চেপে থাকা মাংসপিণ্ডটা কেমন দ্রিম দ্রিম শব্দ করল, শুকিয়ে এলো কণ্ঠনালী। আফ্রিদ ফিসফিসে বলল, কাম সাজছে। রাত 10টা, রাতে 10 কাজের এক কাজটা করেই ফেলি, কি বলিস মাতারি? ন্যান্সি এই ভাগে হাতড়ে দেখে আফ্রিদের হুডির কোনো অংশে ছেঁড়া আছে কিনা, কিন্তু আশ্চর্য বিষয় হুডিটা একদম ঠিকঠাক। তাহলে কি এটা সাব্বির বা নীলাদ্রির হুডির অংশ? নীলাদ্রি বড় বিরক্তিকর বলল, ভাইয়া আমাদের দেরি হয়ে যাচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফ্রিদ হোসেন, হিসেবে বলল, তোরা যা, আজকে দিনটা আমার জানকির বাচ্চার জন্য থাক। নীলাদ্রি কিছু বলতে কেউ বলল না। সাব্বির ও নীলাদ্রি চুপচাপ বেরিয়ে গেল। মাহমুদা আসার নিঃশব্দে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। আচানক ন্যান্সিকে অবাক করে দিয়ে পাজা খোলা করে নিল আফ্রিদ। নাকে নাক ছুঁইয়ে হাসকি টেনে বলল, চল জানকি বাচ্চা, একটু একটু নষ্টামি করি। চোখ দুটো ছোট হয়ে গেল ন্যান্সির। স্ল্যান মুখ করে বলে, খিদে পেয়েছে। আফ্রিদ থমকালো। ন্যান্সি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। ইতিমধ্যে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। কী খাবে? এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বিস্ময়িত নয়নে তাকালো ন্যান্সি। আটকে আটকে বলল, এমনভাবে বানাচ্ছেন যেন আপনি নিজে হাতে বানিয়ে দেবেন। এক পাশে হেসে ফেললে আফ্রিদ। আবারও নাকে নাক ছুঁয়ে স্ফীত স্বর বলল, তুই শুধু বল কী খাবি? কলিজা ভুনা। দুই ভুরু কুঁচকে নিল আফ্রিদ। এই সকালে কলিজা ভুনা খাবে? সাদেকে বলি তোকে রক্তচোষা যায়নি, তুই এই সকালে কলিজা খাবি? ন্যান্সি নির্বিকার কণ্ঠে বলে উঠল, হ্যাঁ খাবো আপনার কলিজা ভুনা। নিমষ্ট কাপড়ে ধরা আফ্রিদ। উফ, তুই তো বললে কলিজা কেন, আমার কিডনি, লিভার তোকে সব ভুনা করে খাইয়ে দেবো। নাক ছিটকালো ন্যান্সি। বমি চলে আসবে এক্ষুনি। ছি, আপনি পচা কিডনি, লিভার এসব আমার লাগবে না, আপাতত কলিজা ভুনা খাওয়ালেই হবে। আফ্রিদ চট করে ন্যান্সিকে কোলে করে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। ন্যান্সিকে চেয়ারে বসিয়ে দিয়ে আফ্রিদ প্রফেশনাল শেফদের মতো অ্যাপ্রনটা লাগিয়ে কিচেনে চলে গেল। ন্যান্সি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সবটা দেখছে। আফ্রিদ এক পলক তাকালো ন্যান্সির দিকে, ঠোঁট ভুরু উঁচিয়ে শুধোয়। ন্যান্সি দুদিকে মাথা নেড়ে কিছু না জানায়। দুষ্ট হেসে চোখ টিপে আফ্রিদ। ফাঁকা ঢোক গেল ন্যান্সি, বুকের ভেতর কাঁপছে। কি না বানিয়ে খাওয়াবে একমাত্র আল্লাহ জানে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে কল্পনা। এদের স্বামী স্ত্রী আধিক্যতা মোটেও সহ্য না। এত কিসের রং ঢং? কী বললেও তো সমস্যা, আফ্রিদ তো তাকে জানে মেরে ফেলবে। আফ্রিদের কাছে মাংস রান্না কি খুব কঠিন? সে বুঝি মাংস রান্না করেছে তো, মানে মানুষের মাংস রান্না করেছে কাল রাতেও। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করে আফ্রিদ গরম গরম কলিজা ভুনা নিয়ে টেবিল এলো। বেশ ফুরফুরে মেজাজে বলে উঠল, টেস্ট কেমন আছে? আর বল কেমন আছে? ন্যান্সি চামচ তুলে নিল, আলতো করে ফু দিয়ে প্রথম বাইটে নিল। গরম গরম খেতে দারুণ, কিন্তু একটা গন্ডগোল বসেছে এই লোকটা। আফ্রিদ উৎকণ্ঠা হয়ে তাকিয়ে আছে ন্যান্সির মুখখানে। ন্যান্সি একবার প্লেটের দিকে আরেকবার আফ্রিদের মুখের দিকে তাকাচ্ছে। আফ্রিদ এবার ভেতরের উৎকণ্ঠা চেপে রাখতে পারল না, অস্থির কণ্ঠে দেয়,
কেমন হয়েছে? লবণটা একটু কম হয়েছে। জোরপূর্বক একটা হাসি দিল আফ্রিদ। ভেতরে আগুন জ্বলছে তার। আচানক হেসে হেসে বলল, তোরা নারী জাতি বহুত খারাপ। এত কষ্ট করার পরও কি বললি? ও মানুষ এমন আছে কলিজা ভুনা করে দিলেও কইবে লবণ কম হয়েছে। আফ্রিদের অদ্ভুত গানটা শুনে ফিক করে হেসে উঠল ন্যান্সি। হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সরি সরি, রাগ করবেন না। রাগে ফোঁস করছে আফ্রিদ। জরুরি মিটিং ছেড়ে এখন তোর বান্দির জন্য রান্না করলা সে কি না এখন বলছে লবণ কম হয়েছে? লাইক সিরিয়াসলি? বসুন এখানে। পাশের চেয়ারটা টেনে নিল ন্যান্সি। আফ্রিদ বসে পড়ল। ন্যান্সি এক চামচ তুলে তার মুখের কাছে ধরল। আফ্রিদ হা করলো। প্রথম বাইটে বুঝতে পারল না আসলে ভুলটা তার হয়েছে। ন্যান্সি দুষ্ট্রিষ্টে বলল, এবার বলুন আমি কি মিথ্যে বলছি? ন্যান্সির হাসিতে রাগ লাগছে আফ্রিদের। টেবিল থেকে লবণের কৌটোটা নিয়ে একটু লবণ ছিটতে। বুদ্ধি থাকলে উপায় আছে, বলদি কোথাকার। অবাকের দরুন অষ্টপুট ফাঁক হয়ে গেল ন্যান্সি। বেয়াদব কোথাকার, আপনি বলদ, আপনার পুরো গোষ্ঠী বলদি। গা দুলে হেসে উঠল আফ্রিদ। তুই আসলেই বলদি, লিঙ্গ পর্যন্ত গুলিয়ে ফেললি। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ন্যান্সি। আফ্রিদ ফের বলে উঠল, ছেলেদের বলদ ডাকে, কিন্তু তুই তো মায়েরই লিঙ্গ চেঞ্জ করে দিলি। লজ্জায় কান দুটো দিয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। বসা থেকে উঠে দাঁড়াল ন্যান্সি। এই বেয়াদব পুরুষের সাথে কথা বলে নিজের মাথা ঘুরে ওঠে। আমার খ্রিস্টানের বাচ্চা। থেমে গেল ন্যান্সি। অগ্নিদস্ত দৃষ্টিতে তাকায় আফ্রিদ চলে উঠে। ও আমার জানকীর বাচ্চা, শালি বউ, বান্দি মাতারি, নিষ্পাপ কাইন্টেনের আম্মা। আফ্রিদ শব্দ করে হেসে উঠল। ন্যান্সি আরেক দফা অবাক হয়। এই বাড়ির প্রতিটা লোক ভয় পায় আফ্রিদকে। আফ্রিদ বাকিদের সাথে আচরণটা বড় অদ্ভুত। তার সাথে তার সাথে শিশুসুলভ আচরণ করে সর্বদা। এই পুরুষ দুটো রূপ বুঝে উঠতে পারে না নানসি। হাতে করে মস্ত বড় টেডি নিয়ে হাজির হয়েছে ঈশান। নরম আলোয় ঘরটা তখন ভিজে আছে ন্যান্সির। ভেজা চুলের ডগা বেয়ে গড়িয়ে পড়ছে কাঁধের তুলো। তোয়ারাটা আলগা করে জড়ানো, যেন অল্পতেই খুলে যাবে এমন অস্থিরতা। সিঁড়ির মোড়ে ঘুরতে ঈশানকে দেখে থমকে গেল তার সময়ের হৃদস্পন্দনটা। হঠাৎ করে নিজের তাল হারালো। ভাইয়া আপনি? ঈশান তখন 32 দাঁত বের করে এক হাসি হাসলো, যেটা অযথা বড় অথচতাই উজ্জ্বল। হাতের বিশাল টেডিটা সামনে এগিয়ে এসে বলল, সরি ম্যাম, এই দেখুন আমি আপনার জন্য কী নিয়ে এসেছি। টেডিটা যেন ঘরের ভেতরে অতিরিক্ত জায়গা দখল করে নিল। নরম তুলোর কোণে অস্বস্তিতে আপনি না, নিব না আপনার থেকে কিছু। আপনি ভীষণ বাজে একটা মানুষ। আপনার টেডি নিজের কাছে রাখুন। ভুলে গেছেন সেদিনের ধোঁকা? ঈশানের হাসিটা তখন ধীরে ধীরে ফিকে হয়ে গেল। চোখে উচ্ছ্বাস নেমে এলো। সরি ম্যাম, রাগ করবে না। বস দেখুন না, ম্যাম রেগেছে। ন্যান্সি পিছু পিছতে আফ্রিদ হাত বাড়িয়ে চিকন নাকটা চেপে ধরতে। ন্যান্সি, বাচ্চাদের রাখতে নেই। ন্যান্সির রাগ লাগলো। এক প্রকার চেয়েছে উঠল, ফর গেট সেক আমাকে বাচ্চা বলা বন্ধ করুন, আমি বাচ্চা নেই। ঈশান আফ্রিদ একত্রে মাথা তোলে। ঈশান মিনমিনে বলে, তাহলে বড়দের মতো ক্ষমা করে বড় প্রমাণ হওয়ার দিন। ন্যান্সি মুখ বই খুলল, ওকে মাফ করে দিলাম। আফ্রিদ ঠোঁট কামড়ে ডান দিকে ফিরে হাসলো। হাসি দেখলে আবার খ্যাক করে উঠবে সেমনি। ন্যান্সি চলে যায়। ঈশান হতাশ করতে বলে, ম্যাম টেডিটা নিল না বস। আপনি বললে বাচ্চা মানুষ টেডি পেলে খুশি হয়, তাই তো এটা এনে দিলাম। আফ্রিদ ভুরু নাচে বলল, বাচ্চাই তো। বাকিটুকু শেষ করার পূর্বে ঝড়ের বেগে এসে টেডিটা নিয়ে এলো ন্যান্সি। চোখ মুখ শক্ত করে বলল, টাকা নষ্ট করা মোটেও ঠিক নয়, তাই না? যেভাবে এসেছিলেন ঠিক সেভাবে এগোচ্ছেন। ইয়া বড় দুটো টেডি দু হাতে জড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আফ্রিদ আর ঈশান একে অপরকে দিকে চেয়ে ফিসল আসলো। বাল করবি তুই? এমনিতে তো স্পেনে বসে বসে বাল ছেঁড়া ছাড়া আর কিছুই করতে পারিস না। ফোনে কাউকে খুব বিশ্রী ভাষায় গালাগালি করছে চলছে আফ্রিদ। তার চিৎকার চেঁচামেচি শুনে রুমে ফিরে আসলো ন্যান্সি। নৈশব্দ দাঁড়িয়ে আছে আফ্রিদের ঠিক পেছনে। ফোনের ওপাশে লোকটা বলল, জাস্ট স্টপ ইউ আফ্রিদ, স্টপ ইউর ড্যাশ মাউথ। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত হয়। ওরে চনি পোলা, ইংরেজি তোমার হেডায় রাখো। আর একবার ফোন করলে তোকে পিস পিস করে পিরানহা মাছকে খাইয়ে দেবো। ইদ্রান দাঁতে দাঁত পিষে বলে, আমি বুঝতে পারছি না তোর প্রবলেমটা কোথায়। আফ্রিদ হিসে বলে, এত কিছু তোকে বুঝতে পারবো না, যেটা বলছি সেটা কর। মার্কোর গার্লফ্রেন্ড চাই আমার, মানে চাই।
না হলে তরুণে ফোন রেখে পিছনে ঘুরতে নাক মুখ কুচকে দাঁড়িয়ে থাকতে দেখল ন্যান্সিকে। মুখ ঠেকে অস্ফুট স্বরে বলল, শিট। শব্দটা শেষমেশ বউর সামনে মুখ খারাপ করতে হলো তাকে। বউটা সদ্য সদ্য তাকে ভালোবাসতে শুরু করছে। ন্যান্সি দুহাত ভাঁজ করে বুকে গুজল। কাকে এভাবে গালি দিচ্ছেন আপনি? ভাবলেছিনভাবে গিয়ে বসলো কাউচের উপর। ইদ্রানকে। ইদ্রান? আবার সেই নাম। আফ্রিদ আগেও দেখেছে ন্যান্সি বারবার আফ্রিদ ইদ্রান নামক লোকটার সাথে কথা বলে। কিন্তু কে এই লোক? সন্ধ্যা নেমেছে। স্টাডি রুমে বসে আছে আফ্রিদ। একাই রয়েছে। কারোর সাথে ফোন আলাপে নিয়ে ব্যস্ত। ফোন আলাপ শেষ হতে হন্তদন্ত পায়ে ছুটে এলো ন্যান্সি। আফ্রিদ, আমার ফোনটা চাই। আফ্রিদ সেন্টার টেবিলের দিকে ইশারা করলো। ন্যান্সি তার সামনে ঝুঁকে টি টেবিল থেকে ফোনটা নিল। অপ্রত্যাশিতভাবে আফ্রিদ নীলাক্ষীর চোখ জোড়ে চলে যায় নিষিদ্ধ জায়গায়। দৃষ্টি আটকায় সেখানে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নেয় আফ্রিদ। ন্যান্সি ফোনটা নিয়ে বেরোতে নিলে আফ্রিদ পিছুটাকে শোন। থেমে গেল ন্যান্সি। তাড়াহুড়ো বলল, আমি এক্ষুনি ফেরত দেবো। আফ্রিদ বাঁকা হেসে বলল, আমার তো ওটা চাই। ন্যান্সি কিঞ্চিত ভর করলো। কিসের কথা বলছেন? আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। চাপা স্বরে ফিসফিস বলল, ইস, বোঝে না, আমার তো ওটা চাই। ন্যান্সি সত্যি বুঝতে পারছে না নষ্ট লোকটা কে চাইছে। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কে চাইছেন। আফ্রিদ ভরকে করে বলল, আমার তোর ইনারে ফিতে চাই। ন্যান্সি যেন আকাশ থেকে বলল। বিস্মিত নয়নে তাকালো আফ্রিদের দিকে। দুহাতে আড়াআড়িভাবে নিজের বুক চেপে শান্ত করলো। সে পাগল নাকি আপনি? কী সব বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? কী করবেন ফিতে দিয়ে? আফ্রিদ দু পা এগিয়ে এসে মুখ নিচু করে বলে, তুই দিবি কিনা বল। ন্যান্সি শুকনো ঠিক করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না মোটেও না। আগে বলুন কী করবেন। আফ্রিদ ঠোঁট চেপে কিয়ৎক্ষণ চেয়ে রইল মুখপানে। অতঃপর ঘোর লাগা কণ্ঠে বলল, তোর ইনারের ফিতা আমার ফেভারিট ব্রেসলেট। ন্যান্সি রীতিমতো আহাম্মক বনে গেল। এই লুচ্চা লোকটা এত খারাপ। ন্যান্সি দুপা পিছিয়ে গিয়ে শাসনের সহিত বলল, খবরদার, আপনি যদি এমন কিছু করছেন তাহলে কিন্তু আমি কিন্তু মাকে ডেকে বলে দেবো। ফাডেস। আপনি ধুমধাম পা ফেলে স্টাডি রুম ছেড়ে বেরিয়ে গেল। গুনে গুনে 2 মিনিট পর একই ভঙ্গিতে চলে এলো। এসেই টেনে ধরলো ন্যান্সির জামা। অসভ্য লোক, ছাড়ুন বলছি। আমার জামা কাপড় নিয়ে পড়েছেন, ছাড়ুন বলছি। আপনি ছাড়ুন না। উল্টো গলার নিচ দিয়ে টেনে কাঁচি দিয়ে কেটে ফেলল। ন্যান্সি দু হাতে জামা চেপে ধরেছে। এদিক সেদিক ভেবে দৌড়ে স্টাডি রুম থেকে বেডরুমের উদ্দেশ্যে বেরোয়। গুনে গুনে 10 মিনিট পর আবার ফিরে আসে। আফ্রিদের ডান হাতের কবজিতে বাঁধা ফিতে দেখে ভিমড়ি খেল। কেসে উঠল সহসা। আফ্রিদ নেশাতুর কণ্ঠ বলল, ফেভারিট ব্রেসলেট জানকির বাচ্চা। অসভ্য লোক। ন্যান্সি গটগট করে যেতে চায়। আফ্রিদ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের কোলে বসালো। হতচকিত মেয়েটা দেখল না আফ্রিদকে। ওরে আমার খ্রিস্টানের বাচ্চা, খালি রাগ করে। ন্যান্সি ফুঁসে ওঠে। কপটটা দেখিয়ে বলল, একদম এসব বলবেন না। আমি কিন্তু খ্রিস্টান নই। আফ্রিদ একপাশে হেসে বলল, কিন্তু আমি তো জানি তোর 14 গোষ্ঠী খ্রিস্টান। রাগে আদুরে মুখটা টকটকে বর্ণ ধারণ করছে। আপনি ঠোঁট কামড়ে ধরেছিল। আপনি আমার 14 গোষ্ঠী চেনেন যে খ্রিস্টান বলছেন? নিজের ভাবুক দেখালো আফ্রিদ। ন্যান্সির উদ্দেশ্যে বলল, তাই তো, আমি চিনি না। ন্যান্সি রাগ টাক সব সাইডে রেখে শান্ত করে বলে, একটা কথা বলি। কাঁধে থুতনি রেখে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল বুঝে আফ্রিদ, একটা কেন, হাজারটা বল। হাজারটা কথা শোনার সময় আছে বুঝি আপনার? আফ্রিদ আগের ন্যায় আওড়ালো, বলার কাজ তোর আর কথা শোনার মন দিয়ে কাজ আমার। ন্যান্সি দ্বিধাহীন চিত্তে আওড়ালো, আপনার বাবা কোথায়? সহসা প্রত্যুত্তর করলে আফ্রিদ, মরে গেছে। কীভাবে? তোর বাপ মেরেছে। ভিমড়ি খেলো ন্যান্সি। চোখ পাকিয়ে ঘাড় বাঁকালো। আপনার বাবা তো মহাজ্ঞানী যে আমার বাবা ওনাকে মারবে। আফ্রিদ দুর্বল হেসে বলল, সায়েন্টিস্ট ছিল। চক্ষু জোড়া আকারে থেকে বেশ বড় হলো ন্যান্সি। সায়েন্টিস্ট? তার মানে আগন্তুক ছবি দিয়েছিল ডক্টরের, ওটা আফ্রিদ আর ওনার বাবা? কিন্তু একজন সায়েন্টিস্টের ছেলে এমন কেন, আর ওনার স্ত্রী বা এমন কেন? হিসাব মেলাতে পারছে না ন্যান্সি। ন্যান্সি কথা ঘুরিয়ে মিনমিন গলে বলল, আমাকে কতটা ভালোবাসেন? আফ্রিদ চোখে হাসি, মুখশ্রী মায়াময় ভাব। কতটা ভালোবাসা চাই? ন্যান্সি কিঞ্চিত ভর গেল। যদি বলি অনেক,
তাহলে অনেক বেশি। বুড়ো পাকা ন্যান্সি আবারও হয়ে গেল। যদি বলি একটু ভালোবাসা চাই, তাহলে আপনি নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তাহলে ভালোবাসি না, একটুও ভালোবাসি না। ধূপ ধূপ করে কিল বসিয়ে দিল তার বাহুতে। আপনি মিটমিট হেসে ঘাড়ে গুঁজে লম্বা নিঃশ্বাস টেনে নিল। তার পছন্দের মিঠা মিঠা ঘ্রাণ। কাইটানকে নিয়ে বসে আছে মানসি। আদুরে বিড়াল ছানাটা তার ভীষণ পছন্দ। কল্পনা এলো ন্যান্সির রুমে। দরজায় দাঁড়িয়ে টোকাতলে আসতে পারে। ন্যান্সি দরজার দিকে তাকালো। কল্পনাকে দেখে মৃদু হেসে বলল, আসুন আপু। কল্পনা ভেতরে প্রবেশ করলো। দু হাত ভাঁজ করে সব শুলে আড়লো। বলেছিলাম না আফ্রিদ ভাইয়া বাড়িতে নেই? আমি আর সাব্বির প্ল্যান করেছি একটু বাইরে ঘুরতে যাব। তুমি কি যাবে আমাদের সাথে? বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে কিঞ্চিত অবাক হলো নানছি। কিছুদিন আগেই তো কল্পনা আর আফ্রিদের সম্পর্ক নষ্ট করতে করতে কত রকম কথা বললো। আজকে আবার তাকে বাইরে নিয়ে যেতে। বাইরে মানে আমার সাথে? কল্পনা কপাল কুঁচকালো। যেতে চাও না? না চাইলে থাকো তুমি একা বাড়িতে। নাসির টনক নড়ে গেল। সে যদি আফ্রিদকে না বলে বাইরে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে। এমনিতে লোকটা তাকে নিয়ে ভীষণ পজিটিভ। কী প্রয়োজন পাগলকে ঘাবানোর? রুমে এক কোণে বসে আছে ক্যাটরিনা। তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। ক্যাটরিনা জানে না এখানে কি হচ্ছে, কেনই বা হচ্ছে। কেন নিয়ে এসেছেন এখানে আমাকে? ওয়াই? ক্যাটরিনার কণ্ঠে প্রশ্ন, কিন্তু চোখে জমে থাকা স্পষ্ট শঙ্কা। আফ্রিদ কিছুক্ষণ চুপ থাকে। সেই নীরবতা থেকেও চেয়ে ভারী। তারপর ধীরে বলে, বেব, তুমি জানো তোমার দেহের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমাকে টানছে। ক্যাটরিনা কপাল কুঁচকে। এই আফ্রিদকে সে চেনে, কিন্তু আজকের আফ্রিদটাকে যেন আলাদা। পাশে দাঁড়ানো ঈশান এক মুহূর্তের জন্য থমকে যায়। মনে হয় যেন আকাশ থেকে হঠাৎ পড়েছে সে। আফ্রিদের মুখে এসব কথা এখানে এখন? ক্যাটরিনা নিজেও ভাবনায় ডুবে যায়। সে মার্কোর মানুষ, শুধু মানুষ না, তার দুর্বলতা। এমন দুর্বলতা যাকে ছাড়া মার্কো একটা রাতও কাটাতে পারে না। কিন্তু সত্যি হলো মার্কের কাছে যাওয়ার আগে রাতে সে আফ্রিদের কাছে যেতে চেয়েছিল, খুব চেয়েছিল। অথচ আফ্রিদ সেদিন চোখে চোখ রেখে তার মুখের উপর ফিরিয়ে দিয়েছিল। তাহলে আজ আজ কি এমন বদলে গেল যে তাকে স্পেন পর্যন্ত টেনে এলো? ক্যাটরিনার গলাটা এবার কঠিন। আফ্রিদ, তুমি কি গেম খেলছো? মার্কো কিন্তু পাগল হয়ে যাবে। আর তার কথা আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলল। সে হাসিতে হালকা ভাব আছে, কিন্তু চোখে নেই সেই খেলার ছল। আই নো বেবি, সে পাগল হয়ে যাবে। একটু থেমে যোগ করে, আমি কিন্তু যে তোমাকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। ক্যাটরিন এবার পুরোপুরি নিশ্চিত হয় আফ্রিদ এমনি এমনি কিছু বলছে না। এই মানুষটা সবসময় হিসাব কষে পা ফেলে। এখানে নিশ্চয় অন্য কোনো উদ্দেশ্য আছে, যেটা সে এখনই খুলে বলল না। মার্কো উন্মাদ। তার চোখের সামনে অন্ধকার নেমেছে। ক্যাটরিনাকে তার নাকের ডগা দিয়ে ইন্দ্রাণ কিডন্যাপ করেছে, এই সত্যটা তার বারবার মাথার ভিতর আঘাত করছে। অথচ সে কিছুই টের পায়নি। ঘরের ভিতরে ছড়িয়ে থাকা ভাঙা কাজ, উল্টে যাওয়া চেয়ার, হাতের ফোন বেজে উঠতে কার্লোস ছুটে এলো। বস বাস এহসান। এহসান কল শুনে রাগটা টকবক করছে। ফোনটা রিসিভ করে চিৎকার করলো, আফ্রিদ, ক্যাটরিনা কোথায়? আমার ক্যাটরিনা কোথায়? আফ্রিদকে উন্মুক্ত দেখে হেসে ফেলল। মার্কোকে উন্মুক্ত দেখে হেসে ফেলল আফ্রিদ এহসান। ক্যাটরিনার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। তোর ক্যাটরিনা আমার বিছানায়। মার্কো রে! চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মার্কো। ইউ ব্লাডি! ক্যাটরিনাকে কিছু হলে আমি কিন্তু। হে রিল্যাক্স বাডি, এত ছ্যাঁচ্ছিস কেন? আচ্ছা, তুই কি এত তাড়াতাড়ি ভুলে গেলি থাইল্যান্ডে ইভেন্টে আমার বউকে কি বলেছিলি? মার্কো থামলো। এতদিন আগের কথা এখনও মনে রেখেছে মাফিয়াকেন? ইয়েস, হিসাবে পুরো করতে তোর তুলে আনা হয়েছে। মার্কো রীতিমতো ঘাম ছুটে গেল। এখন কি করবে এই পাগল? তোকে টাচ করবি না আফ্রিদ, আমি কিন্তু তোকে শেষ করে দিব। আফ্রিদ অট্টহাসিতে ফেটে পড়ল। সে তার আদরের বউকে রেখে এসব ড্রেনে মুখ দিবে? চুপ আবাল। তোর মতো নাকি আমার মেশিন তোর মতো নাকি আমার মেশিন যাকে দেখে তার জন্যই ভিজে যায়? আমি তো তোর পুরো সুইট ক্যাটরিনাকে মারতে চলেছি। ক্যাটরিনা আঁতকে উঠল। ভয়ে সেদিয়ে যাচ্ছে। আফ্রিদ ঘাড় বাঁকালো। আফ্রিদ এহসান হিসাবে বরাবর বিশ্বাসী। ক্যাটরিনাকে অবশ্যই ছুব, কিন্তু আদরে না। ওর শরীরের প্রতিটি অঙ্গ তোকে পার্সেল করবো, মাইন্ডেড। মার্কো পাগল হয়ে যাচ্ছে। চিৎকার করলো, আফ্রিদ না, ওকে কিছু করবে না। আফ্রিদ! ফোনে ক্যাটরিনার বিকট চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। ছটপট করছে মেয়েটা। আচ্ছা, কখনো কাউকে ভালোবেসেছিলে? হ্যাঁ, তোমাকে বেসেছিলাম। তাই বুঝি? যদি ভালোবেসে থাকতে তাহলে কি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে?
আলিয়াস কেঁপে উঠল, মস্তিষ্ক এলোমেলো হয়ে উঠল। শিকড় পরা হাতটা দিয়ে নিজের চুল খামচে দিল। আমি তোমাকে খেতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে খেয়ে ফেলছে। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমি সত্যি বলছি। আলিয়াস উন্মত্ত হয়ে বলে, সব কিছু আফ্রিদ ইলহামের জন্য হয়েছে। আমি ওকে কাচ্চা চিবিয়ে খাবো, ছাড়বো না। দরজার কাছে গিয়ে জোরে শব্দ করতে লাগলো, অথচ কেউ শুনে না। কারো বেসমেন্ট যে সাউন্ড প্রুফ। আলিয়াস অপরিচিত কণ্ঠ শুনে ফোকর দিয়ে তাকালো। আলিয়াস নীলাদ্রি দাঁড়িয়েছে, তাকে দেখে লালচে দৃষ্টি জোড়া কেমন অদ্ভুত হয়েছে। তুই তুই আমাকে চিনিস? নীলাদ্রির ভেতরে ঢুকতে পারে না। এটা যে আফ্রিদ এহসানের জেলখানা। নীলাদ্রির ভারতীয় কিছু মনে পড়ে এলিয়াস? ইস, এতগুলো বছর ধরে আফ্রিদ তোমাকে এখানে আটকে রেখেছে, অথচ কিছুই জানতে পারলাম না। আলিয়াস ক্ষুব্ধ কণ্ঠ বলে, আমাকে বের কর এখান থেকে। হুম হুম, তো হবে তো, সমস্যা না। তোর নিয়তি তোকে এখানে নিয়ে এসছে। মাঝে মাঝে ভীষণ ভাবি, শালা আফ্রিদা হোসেন একটা চিজ, না হলে ওর ভাই হয়ে এতটা কাছে থেকে জানতে পারলাম না এত বছরের প্ল্যান। ভোরের আকাশে হালকা কুয়াশার চাদর, সূর্যের প্রথম শিশির ভেজা ঘাস, বাতাসে এক ধরনের স্বচ্ছতা, যার নিঃশ্বাসে টেনে নিতে মনে হয় বুক ভার হয়েছে সজীবতায়। পাখিদের কুঞ্জন, চারপাশে এক নির্মল আবহাওয়া, সঙ্গীত আবহাওয়া তৈরি করছে এক প্রকৃতি। নিজের হাতে বাজাচ্ছে দিন শুরুর গান। বড় ক্লান্ত দেখাচ্ছে ফাহমিদাকে। বাগানের দোলনায় বসে আছে সে। ন্যান্সি এলো বাগানে। ন্যান্সিকে দেখে মৃদু হাসলো ফাহমিদা। এসো ভাবি। ন্যান্সি মৃদু হেসে গিয়ে বসলো দোলনায়। কী ব্যাপার, এখানে বসে আছো? ফাহমিদা কী জবাব দেবে ভেবে পেল না। সেদিনের একটা লোকের সাথে দেখা হয়েছিল, তার নাম পৃথ্বী। এরপর দুদিন কথা হয়েছে, কিন্তু আশ্চর্য বিষয়ে লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে, নেই সেখানে। কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই আসছি। ন্যান্সি আমতা আমতা করলো, ফাহমিদা শুনলাম তুমি নাকি লন্ডনে চলে যাচ্ছ। কাল রাতে আফ্রিদা আর ফাহমিদার কথা বলতে শুনছে ন্যান্সি। ফাহমিদা আর বাংলাদেশে থাকছে না, লন্ডনে চলে যাচ্ছে। বুকটা ভার হয়ে গেল ফাহমিদা। হ্যাঁ ভাবি, ওই আর কি। এখানে থেকে আমার পড়াশোনা হচ্ছে না, আমি বাংলাদেশে থাকতে চাই না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। এই পরিবারটা কেমন যেন, সবাই বড় অদ্ভুত। শিশির ভেজা পাতায় গায়ে আলো পড়ে যেন রূপলি মুক্ত ঝিলিক ছড়িয়ে পড়ছে। দূরের থেকে কাক ডেকে আসছে, মাটির গন্ধ মিশে আসছে বাতাসে, যা মনে করিয়ে দেয় প্রাকৃতিক সঙ্গে জীবনের গভীর বন্ধন। আকাশের নীলচে রঙের ভেতরে লাজুক সূর্যটা ধীরে ধীরে উঁকি দিচ্ছে, তার কোমল আলো ছড়িয়ে দিচ্ছে এক অপার শান্তি। ঈশান ভাইয়া, একটা কথা সত্যি কথা বলবেন? সকাল সকাল ঈশানকে চেপে ধরছে ন্যান্সি। পা দুটো থরথরেই কাঁপছে ঈশানে। এবার আমাকে বাঁচাবে কে? বস, আপনি কোথায়? আপনার বউ সব জেনে ফেলছে। মনে মনে আফ্রিদকে ডেকেই চলছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কি ম্যাডাম? ন্যান্সির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঈশানীতে। সত্যি করে বলুন তো, আপনার বস কিসের বিজনেস করে? হোঁচট খেলো ঈশান। কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবুক মস্তিষ্ক আচানক বলে উঠল, বস তো সবজির ব্যবসা করে ম্যাম। চোয়াল রীতিমতো ঝুলিয়ে এলো ন্যান্সির। বিস্ময়কণ্ঠে কি? জি, সবজি বিক্রি করে সে এত টাকার মালিক। ঈশান 32 দাঁত বের করে হেসে বলল, শুধু তো আর বস না, আমরাও বিক্রি করি, এই জন্য বস এত টাকার মালিক। রাগে সাপের ন্যায় ফোঁস করছে ন্যান্সি। মিথ্যে বলার লিমিট থাকে। ঈশান ভাইয়ের ভালো হয়ে যান, নয়তো গার্লফ্রেন্ড জুটবে না কখনো। ঈশান অসহায় মুখ করলো, সেটা তো এমনিতে জুটতো না ম্যাম। বস তো আমাকে কোনো মেয়েই দিচ্ছে না। ন্যান্সি বসা থেকে উঠে দাঁড়ালো। ঈশান ঠায় দাঁড়িয়েছে, গুটি গুটি পায়ে উপরে আফ্রিদের জিমের রুমে গেল। দরজার কাছে দাঁড়াতে দেখতে পেল ট্রেডমিলে রয়েছে আফ্রিদ। চলে আয় জানকীর বাচ্চা, হকচকে উঠল ন্যান্সি। প্রশ্ন ছুড়ে দিতে সপাটে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? একপাশে হাসলো আফ্রিদ। তোর শরীরে মিঠা মিঠা ঘ্রাণ পাই। শুকনো ঢোক গেল ন্যান্সি, নাক ঘষে জামাতে। সত্যি তো তার গায়ে এরকম একটা কোনো ঘ্রাণ আছে। এখানে এসেছে আফ্রিদের সাথে কথা বলতে। আফ্রিদ কাজ কি করে না করে খোঁজখবর নেবে। একে একে সাব্বির, নীলাদ্রি সবাইকে চেপে ধরেছে ন্যান্সি। তার আস্ত পরিবার আগুনে পুড়ে খাক হয়ে গেছে। সে ভুলবে না এসব। ভেতরে ঢুকে এলো ন্যান্সি, পরনে নেভি ব্লু কালারের টপস আর জিন। আফ্রিদের উদাম গায়ে রয়েছে ফোলা ফোলা পেশিভুল। শরীরটা দেখে সর্বাঙ্গ শিহরণ করল। আলতো করে শুকিয়ে আসা ওষ্ঠযুগল ভিজিয়ে নিল। হাতে গ্লাভস,
হাত কাটা টি শার্ট ঘেমে একাকার হয়ে গেছে। কোঁকড়ানো চুলগুলো কপালের সাথে ঘামে ভিজে লেপ্টে আছে। লোকটা ন্যান্সির থেকে অনেকটা লম্বা। কথা বলতে গেলে চোখ উঁচিয়ে তাকাতে হয়। ন্যান্সির বুক অবধি আসবে। আফ্রিদ ইতিমধ্যে ট্রেডমিল থেকে নেমে এলো। ন্যান্সির মুখোমুখি এসে ঝুঁকে পড়ে স্নিগ্ধ সুশ্রী মুখটা ফু দিতে লাগলো। আঁখি পল্লব কেঁপে ওঠে মেয়েটার। কী ধান্দা আপনার পিছে ছুরি মারার ধান্দা। নির্বিকারে জবাব দেয় ন্যান্সি। নিমষ্ঠ কামড়ে হাসে আফ্রিদ। তুই চাইলে সামনে থেকে ছুরি মারতে পারিস। নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়েছে ন্যান্সি। বহুরূপী কি আফ্রিদ? যদি কখনো আফ্রিদ হোসেনকে মারতে হয় তাহলে তার আগে ওয়াক আউট কমপ্লিট করি। এটা শেষে বাসর করব। তারপর অছোয়ার অঙ্গে আমার ছোঁয়া লাগবে। তারপর বুকের উপর বসে ছুরি চালাই দিবি। নিছক মনস্কায় বড় বিরক্তি দেখালো ন্যান্সিকে। লম্বা হয়ে একের পর এক পুশ আপ করতে লাগলো আফ্রিদ। তাকে অবাক করে দিয়ে দুপা ভাঁজ করে একপাশে গিয়ে পিঠের উপর বসে পড়ল ন্যান্সি। আমার ওজন নিতে পারবেন তো? নৈশব্দ হাসলো আফ্রিদ। একটা ঢোক গেলে আবার পুশ আপ করতে লাগলো। তার ওঠানামার তালে দুলছে ন্যান্সি। এই যে পিঠের উপর ছোটোখাটো শরীরটাকে রেখে বসে আছে, কর কী প্রশ্ন করতে চাস? আরেক দফা চমকে উঠল ন্যান্সি হতভম্ব করে। আপনি কী করে জানলেন আমি প্রশ্ন করব? তো শান্তি নাই রে রক্তচোষা ডাইনি। এসেছিস ঠিক আমার রক্ত চুষছে। চাপা রাগ হলো ন্যান্সি। তাহলে বিয়ে করছেন কেন? আপনি সাবলীল ভঙ্গে বলল, বাচ্চার বাবু বানাবো বলে। দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল? ছিল না, কিন্তু তোর মতো লাল গাললের অভাব ছিল। একদম টমেটো। আমি এবার টমেটো লাভার। আমার ব্যক্তিগত ব্রিটিশ নারী। ন্যান্সি কিঞ্চিত ভড়কালো। সত্যি কি সে ব্রিটিশদের মতো দেখতে? অবশ্য কল্পনা সেদিন বলেছিল সে নাকি ব্রিটিশদের মতো দেখতে। অতঃপর চলল পিনপতন নীরবতা। ন্যান্সি এককভাবে বসে আছে। আফ্রিদ একের পর এক পুশ আপ চলছে। আচানক আফ্রিদের দিকে প্রশ্নবাণ ছুড়ে দিল ন্যান্সি। আপনি কে আফ্রিদ হাসান? প্রতিটি প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না আফ্রিদ, কিন্তু এই প্রশ্নের উত্তর কী বলবে? আফ্রিদ কে সে? সত্যি করে বলুন তো, কী করেন আপনি? শুধু কি আপনার হাসান ইন্ডাস্ট্রি নাকি অন্য কিছু করেন? আফ্রিদ নিশ্চুপ, ধূর্ত মস্তিষ্ক ভাবতে বড় ব্যস্ত। প্রত্যুত্তরে কী বলা যায়? আচানক ঘুরে লম্বা হয়ে শুয়ে পড়ল আফ্রিদ। ফলস্বরূপ ধূপ করে পেটের উপর পড়ল ন্যান্সি। আমি একজন কিলার, মানুষ মেরে ফেলি। খুব অবাক হলো না ন্যান্সি? তার মেলি ষষ্ঠ ইন্দ্র প্রথম থেকে জানতো এরকম কিছু বলবে আফ্রিদ। আদতে কি কখনো সত্যি বলবে এই বেয়াদব পুরুষ? আর কি করেন? হালকা হাসল ন্যান্সি। আফ্রিদ হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলল ন্যান্সির লালচে গাল। মেয়েটা তার কথাটা যে একটা বিশ্বাস আছে না, এটা সে ভাবে না। আর সেই মানুষগুলো পিস পিস করে পিরানহা মাছকে খাইয়ে দেয়। প্রচণ্ড বিরক্ত হলেন ন্যান্সি। এসব শুনলে শরীর কাঁটা দেয়। এত আজগুবি কথা কীভাবে বলতে পারে একটা মানুষ? রোষকণ্ঠে বলল, আপনি জানেন আপনার মতো বেহুদা লোক পৃথিবীতে একটাও নেই। আফ্রিদ উঠে বসে দু হাতে চেপে ন্যান্সিকে কিছুটা হেসে বলে, জানি তো, তাই চাচ্ছি আমার ফটোকপি নিয়ে আয় তো। উফ মাদারি রে, তোকে এখনও ছুঁতে পারলাম না। ন্যান্সি ন্যান্সি আফ্রিদ খেয়াল হারালো। ন্যান্সির গোলাপি কাফন ধরা অধর দুটির দিকে নিবন্ধ তার ঘোর লাগা চায়নি। পরিস্থিতি বুঝতে পেরে উঠতে চাইল ন্যান্সি, কিন্তু তার হলো কি? সাপের মতো পেঁচিয়ে ধরছে লোকটা। নিজের পুরুষ্ট ওষ্ঠ দ্বারা দখল করে তার তুলতুলো নরম হাত ছড়াছড়ি করে ছুটতে পারল না মেয়েটা। ওভাবেই তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল আফ্রিদ। ভেতরে পুরুষ হলে মনটা উথাল পাথালে ঢেউ। যখন বুঝলো দমটা পুরো বন্ধ হয়েছে, ঠিক আগ মুহূর্তে ছেড়ে দিল আফ্রিদ। নাকে নাক ঠেকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে ফিসিস ফিরে বলল, এস তোর লিপস্টিক পারফেক্ট। আমি শিওর এটা আমার কিনে দেওয়া বেস্ট লিপস্টিক। লজ্জায় নাক সিটল ন্যান্সি। সর্বাঙ্গ বসালো। নষ্ট পুরুষ, তুইও নষ্টা। ন্যান্সি ছটফট করে উঠল। আফ্রিদ মিটমিটি হেসে ধীর গলায় বলে, শান্ত হ। এবার বল তো পরাণ, যদি কখনো এমন সময় আসে আমাকে মারতে হয় তাহলে তুই কী করবি? ন্যান্সি দম বন্ধ করে পরিস্থিতি। সত্যি কি মারতে পারবে? চোখের কোল ঘোলাটে হয়েছে। সদ্য সদ্য প্রেমে পড়া তরুণীর বক্ষস্থল কেঁপে ওঠে অপ্রিয় থেকে প্রিয় হয়ে ওঠা পুরুষের কথায়। সত্যি যদি মেরে দেয়? আফ্রিদ ধার কাত করে দ্বিতীয় দফায় শুধায়, তাই? ন্যান্সি কিছু বলল না। আফ্রিদ আচানক কোমরে সুড়সুড়ি দিতে লাগল। এহেন কাণ্ডে হকচকালো মেয়েটা। আরে আরে কী করছেন, ছাড়ুন। কিন্তু তুমি যে আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিলে, ওটা কে নেভাবে শোনা?
তুমি দেখিয়ে দেখলে না, শুনিয়েও শুনলে না, জ্বালাইয়ে গেলা, মনের আগুন নিভাইয়ে দিলে না। আফ্রিদ শুনল না। ন্যান্সি তার সুরসুরিতে হেসে বলল, এ কেমন জ্বালা। আফ্রিদ আষ্টে পৃষ্ঠে নিজের সাথে চেপে রাখলো শিশুসুলভ উচ্ছ্বাসে মেতে ওঠা কন্যাকে। হলরুম টু। টিমটিমে আলোর গোডাউনে আলোকিত হয়ে উঠছে গোডাউন। মঠ থেকে এত এত লাশ এসেছে, এগুলো আবার ব্যবহার করা হবে। কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এরকম করতে পারে। মন্টু দাস আর গোলাম মোস্তফা দুজনে নিজেদের কাছে ব্যস্ত। কিছুক্ষণ পর আগমন ঘটে আগন্তুক। আগন্তুকের দিকে সবাই তথস্থ ভঙ্গিতে দাঁড়ালো। মন্টু দাস বড়ের দিকে তো আসনটা ছেড়ে বলে, আসুন স্যার, আপনি বসেন। আগন্তুক গিয়ে বসলো। আজ সে এক বিশেষ কাজে এসেছে। মগ থেকে বেয়ারিশ লাশগুলো গায়েব। এই ইনফরমেশন ইতিমধ্যে পুলিশের কাছে চলে এসেছে। অবাক করার মতো ব্যাপার, এই একজন লিক করছে, যেখানে তারই লোকজন। বরাবরের মতো একটা হুডি জড়ানো, গায়ে চোখে চশমা, মাস্ক পরা। তর্জনে আঙ্গুলে থাকা ইগল পাখির আংটিটা বরাবর আঙ্গুল ছুঁয়ে চলছে। তোদের জন্য একটা গুড নিউজ আছে। গোলাম মোস্তফা কাঁপা কাঁপা স্বরে শুধায়, কী স্যার? মাস্কের আড়ালে লোকটা বোধহয় হাসলো। তোমাদের মধ্যে একজনকে আমি আজ পুরস্কৃত করব। মুখের ভয়টা উবে গেল, হারলো। আগন্তুক আঙুল রাং বাড়িয়ে দিল। রাউন্ড রাউন্ড ঘুরিয়ে আচানক এসে পড়ল ভুইয়ার উপর। হাউ কাম হেয়ার। ভুইয়া কেঁপে উঠল। তাকে কেন রাখছে? ঘামতে শুরু করছে ইতিমধ্যে। ভয়ঙ্কর এই বস তাদের। কখন কি করে বোঝায় উপায় নেই। আই এম সরি। আবারও একবার আঙুলের ইশারায় কাছে ডাকলো আগন্তুক ভুইয়াকে। ভুইয়া কাছে আসা মাত্র ইগলের মুখটা তার ঘাড়ে চেপে ধরতেই বিষটা দেহে প্রবেশ করলো। ইউ ব্লাডি ইডিয়েট! এতটা সহজ আমার থেকে গদ্দারি করা? আমি তো আর ছেড়ে দিব না। ছটপট করতে করতে নিঃশ্বাস ছাড়ল ভুইয়া। গায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল বাকিদের। আগুন থেকে এক বাক্যে বলল, ওর পেটে কে কে? ওকে সাপ্লাই করা হবে। আগুন থেকে দ্বিতীয়বারের মতো দৃষ্টি ঘুরালো ভুইয়াকে দেখে। রুষ্ট কণ্ঠ বলল, থরথরে কাঁপছে। মন্টু দাস যেন কথা বলতেই ভুলে গেছে। গোলাম মোস্তফা আদেশ করতে একদলে সে ভুইয়ার লাশটা নিয়ে গেল টি টেবিলে। চোখের পলকে তার শরীরে কাটাছেঁড়া হয়ে গেল। ভেতরে ঢোকানো হলো। হঠাৎ একটা অচেনা এক অন্ধকারে অবয়বে ভর করে এলো ন্যান্সির উপর। অদৃশ্য ঝড়ের মতো দুহাত শক্ত করে তার মুখ চাপা দিল অজানা পুরুষ। নিঃশ্বাস আটকে আসছে, বুক ধড়ফড় করছে, দূরে দূরে পাখি। চিৎকার করতে সাধ্য থাকলে সুযোগ মেলে না। তার আগে শীতল দহজনালা ছুঁয়ে গেল শরীরে প্রতি প্রান্ত। ন্যান্সি ভয়, লজ্জা আর অচিন শরীর থরথর করে কাঁপছে। মনে মনে কেবল প্রার্থনা করলো, এই মুহূর্তে যদি আফ্রিদ এসে তাকে এই বিপদ থেকে রক্ষা করতো। অস্ফুট গঙ্গানি ভেসে এলো তার ঠোঁট থেকে। চোখ দুটো ভিজে এলো কান্নায় বন্যায়। ঠোঁট ফেটে ব্যথার রেখা ফুটে উঠল। কিন্তু যতই ছটফট করুক, এলোমেলো সেই আগন্তুক একের পর এক অস্থির চুমু খেয়ে চলল তার মুখমণ্ডলে। আচমকা ভাঙা কণ্ঠে ফিসফিস করে উঠে এলো শব্দ, উহ বান্দির বাচ্চা, আমি বে। আফ্রিদি অবসান। দু হাতে তার গলাটা প্রচণ্ড ভয়ে জড়িয়ে ধরল ন্যান্সি। মুহূর্তে সব ভয় উদয় হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য অন্য কিছু ভেবেছিল। এই তুই কী চাচ্ছিস? আমি বাসর না করি? সজোরে ধাক্কা দিয়ে লোকটাকে নিজের থেকে সরিয়ে ফেলল ন্যান্সি। ক্রোধে কাঁপছে রীতিমতো। একদম কাছে আসবেন না, বেয়াদব পুরুষ কোথাকার। সবসময় ফাজলামি পেয়েছে নাকি? এক্ষুনি আমার ভয়ে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি তো ভেবেছিলাম অন্য কেউ। এক পাশে হেসে বলল আফ্রিদ, আমি ছাড়া তোকে অন্য কেউ ছোঁয়ার সাধ্য নেই জান বাচ্চা। হাঁপাচ্ছে মেয়েটা। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো কেউ তাকে স্পর্শ করে চলছে। বুকের কোথাও একটা ভয় বাসা বাঁধেছে। অন্যমনস্ক যখন বুঝতে পেরেছিল একজোড়া চোখ তাকে দেখছে, ভয় আরও খানিকটা বাড়ল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে লোকটা বলল, আজকে আমাকে বাসর করা থেকে কেউ আটকাতে পারবে না। হু হু। অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে। আবার নির্লজ্জ ভালোবাসার দুটো পর্ব দিব, আবার অ্যাঞ্জেলিনা দিব, নাহলে সাজবাতি দিব।